দেখতে তো মনে লাগতেছে। আসলে এই লোকটার নাম হইলো রবার্ট হুক, বুঝছো? রবার্ট হুক। এই রবার্ট হুক কি করছে বলতো? সেল আবিষ্কার করছে, বুঝছো? কোষের আবিষ্কার করছে, সেল ইনভেন্ট করছে। সেল ইনভেনশন না, এটা হবে ডিসকভারি। ডিসকভারি, ঠিক আছে, সেল ডিসকভারি করছে। তাহলে কোষের আবিষ্কারক হইলো রবার্ট হুক। যদি এমনি নরমালি আসে যে কোষের আবিষ্কারক কে, তাহলে তুমি কি অ্যান্সার দিবা? অ্যান্সার হইলো রবার্ট হুক, ঠিক আছে। আচ্ছা, এখন এখন কথা হইলো ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কোষের আবিষ্কারক হইলো রবার্ট হুক, হ্যাঁ। আর ও কেমনে কোষের আবিষ্কারটা করছে এটা কি বলতো ভাই? এটা কি? এটা একটা মাইক্রোস্কোপ, তাই না? বলতো, এটা তো মাইক্রোস্কোপ, এটা তো রিক্সা লাও বলতে পারো। কিন্তু এটা কি ধরনের মাইক্রোস্কোপ বলতো? তোমরা কি আমার সাউন্ড শুনতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। সাউন্ডের বিটটা কম পাইতেছি। ওকে, এখন আর একটু ভালো শুনতে পারবা। তো এটা হলো একটা মাইক্রোস্কোপ। এন্ড মাইক্রোস্কোপ তো ভাই রিক্সাওয়ালা, বাইরে যে রিক্সাওয়ালা জিজ্ঞেস করো যে ভাই এটা কি, বলবে এটা মাইক্রোস্কোপ। তুমি কি বলবা বলো তো, এটা কি মাইক্রোস্কোপ? এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এটা কি সিম্পল মাইক্রোস্কোপ? সিম্পল মাইক্রোস্কোপ কোনটা জানো? জি ভাই। ওই যে ম্যাগনিফাইং গ্লাস আছে না, এই যে এটা, এটা নিয়ে বলে সিম্পল মাইক্রোস্কোপ। বুঝতে পারছো? আর আমাদের এটা যেটা আছে এটা কি ভাইয়া? কম্পাউন্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে। এখন এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের আরেকটা নাম আছে, নাম কি জানো? লাইট মাইক্রোস্কোপ। নাম কি? লাইট মাইক্রোস্কোপ। আচ্ছা, লাইট মাইক্রোস্কোপের বাংলায় কি বলবো ভাই? বলো। আলোক, আলোক অনুবীক্ষণ যন্ত্র। ধর, ইংলিশ ভার্সনের পোলা বানান বাংলা পাওয়া শুরু করছে, চিন্তা করো। আচ্ছা, তারপরে আসো আলোক অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এখন এটারে আলোক অনুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ কেন বলছে? কারণ ভাই তুমি এই মালটারে দেখছো, এই যে এইখানে, এটা কিন্তু একটা লাইট। এটা কি একটা লাইট? এই লাইট থেকে ভাইয়া, লাইটটা কই পড়ে ভাইয়া? এটার উপরে পড়ে না? এইখানে থাকে হইলো একটা স্লাইড। স্লাইড চিনো তোমরা? স্লাইড, গ্লাস স্লাইড চিনো? যেটা, যেটা হইলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাইখা হইলো পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ ভাইয়া। গ্লাস স্লাইড, এই যে এইগুলা ভাইয়া, এগুলো this one, বুঝতে পারছো? This one। এগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে পর্যবেক্ষণ করা হয়, বুঝতে পারছো? তাহলে তুমি একটা স্লাইড দিছো, এই স্লাইড, আর নিচে থেকে এই স্লাইডের ভালো মতো দেখার জন্য এন থেকে কি মারছো? লাইট মারছো। কথা বুঝতে পারছো? যেহেতু এখানে লাইট মারছো, তাই এটারে বলে কি, এই অনুবীক্ষণ যন্ত্রটার নাম কি? লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপে যাদের দেখা যায়, লাইট মাইক্রোস্কোপে যাদের দেখা যায় তাদেরকে বলে মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক। আমার কথা বুঝতে পারছো? তাদেরকে কি বলে ভাইয়া? মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক। এতটুকু কি ক্লিয়ার ভাইয়া, বলো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, লাইটের থেকেও আরো একটা এফিশিয়েন্ট মাইক্রোস্কোপ আছে, যে নাকি লাইট অনুবীক্ষণ যন্ত্রের থেকেও বেটার দেখতে পায়। ওই ক্ষেত্রে ভাইয়া নিচ থেকে লাইটের বদলে কি মারা হয় জানো? নিচ থেকে লাইটের বদলে এই জায়গায় ইলেকট্রন মারা হয়, ইলেকট্রন বিম মারা হয়। ইলেকট্রন কিন্তু একটা রশ্মি, জানো? ইলেকট্রন যে একটা রে,
ইলেকট্রনের রে এর নাম কি বলতো? তোমরা কি ছোটবেলায় পড়ছো এটা কোনো ইলেকট্রনের? কেন তোমরা তো মনে হয় এখন কেমিস্ট্রি টেমিস্ট্রি পড়তেছো, তোমরা কি গুণগত বিটা রসায়ন রে চ্যাপ্টারটা ভাই। শুরু করছো? বিটা রে তো তোমার রেডিয়েশনের সময় হ্যাঁ ওটা তো বিটা রে আর ইলেকট্রন পার্টিকেল, হ্যাঁ ঠিক আছে, তোমার আনসার ঠিক হয় না, বাট ইলেকট্রনের যে রেটা আছে, যে রশ্মিটা আছে, এই রশ্মিটার আরেকটা নাম আছে, খুবই কমন নাম। এটা গুণগত রসায়নে স্যার জে জে থমসন আবিষ্কার করছিল, মনে রাখবা? মনে পড়ে গেছো? ক্যাথোড রে নাম শুনছো? ইলেকট্রনের ভাইয়া আরেকটা ওই নাম কিন্তু, চ্যাপ্টারটা এখনো পড়ি নাই। হ্যাঁ হ্যাঁ এটা তুমি পাবা, এটা তুমি পড়লে এটা পাবা। তুমি কোন চ্যাপ্টার, তোমরা কোন চ্যাপ্টার পড়তেছো কেমিস্ট্রিতে এখন? সেকেন্ড পেপার 1। সেকেন্ড পেপারের ওয়ান মানে সেকেন্ড পেপারের ওয়ান আগে শুরু করছে কেন? আগে তো ফার্স্ট পেপার শুরু করো। পরে ফার্স্ট পেপার। মানে কি তুমি পানি, মানে এটা কি মানে? ভাইয়া বলছে এটা বেসিক হ্যাঁ খুব ভালো, হ্যাঁ চ্যাপ্টার, তাই আমি পানিটা পড়ে এমনি গেছি। না খায় এমনি ঘুরে খাইবা, বুঝতে পারছো? ঠিক আছে, এবার আসো, আসো। ঠিক আছে, সো বিষয়টা হলো যে এই জায়গায় ভাইয়া আমরা আরেকটা মাইক্রোস্কোপ ইউজ করতে পারি, যে জায়গায় জায়গায় লাইটের বদলে আমরা কি মারমু? ইলেকট্রন মারবো। যদি ইলেকট্রন মারি তখন কি ইলেকট্রন রে যায় এটার উপরে পড়বে, রাইট? তখন আবার মানে ইলেকট্রন রে অনুযায়ী কম্পিউটারাইজড একটা মেশিন আছে, ওই মেশিন হলো দেখো কোনো পার্টিকেল যদি থাকে, ইলেকট্রন কি, ইলেকট্রন তো একটা রে এর মতো যাবে, এটা কি ডিফ্লেক্ট হবে না ইলেকট্রনটা? হ্যাঁ ভাইয়া। আবার ইলেকট্রন যদি এরকম সোজা যায় তাহলে কি ডিফ্লেক্ট হবে, মানে পার্টিকেলের সাথে সংঘর্ষ না হয়? না। তো ওই ইলেকট্রনের ডিফ্লেকশনের অ্যাঙ্গেল ম্যাঙ্গেল বাইর করে, যে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না 110 ডিগ্রি নাকি কত ডিগ্রি, এসব অ্যাঙ্গেল ম্যাঙ্গেল বাইর করে না একটা পিকচার ক্রিয়েট করা হয়, যে মেবি এই পার্টিকেলটা দেখতে এইরকম। কথা বুঝতে পারছো? সো ইলেকট্রন, এটা বলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। যদি ইলেকট্রন লাইটের মধ্যে ইলেকট্রন মারা হয় তখন কি বলা হয় ভাইয়া? ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। আমার কথা বুঝতে পারছো? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এদুরু কি বুঝতে পারছো ভাইয়া? তাহসান, সুমাইয়া, শায়রা, হিম? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাই। ওকে। এখন কথা হলো ভাইয়া, কোনটা বেশি পাওয়ারফুল বলো তো, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র না লাইট মাইক্রোস্কোপ? ইলেকট্রন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র হলো বেশি পাওয়ারফুল। আচ্ছা, লাইট মাইক্রোস্কোপে যাদের দেখা যায় তাদেরকে আমরা কি বলছিলাম বলতো? মাইক্রোস্কোপিক বলছিলাম না, রাইট? আর হ্যাঁ ভাইয়া। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে তুমি যাদের দেখতে পাবা, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে যাদের দেখতে পাবা তাদেরকে তুমি কি মাইক্রোস্কোপিক বলবা? না। কারণ কি, তার পাওয়ার আর একটু বেশি না? তাহলে তো আরো আরো ছোট জিনিস দেখতে পাবে, রাইট? হ্যাঁ ভাইয়া। তখন তুমি ওটাকে বলবা আলট্রা মাইক্রোস্কোপিক। আমার কথা বুঝতে পারছো? আলট্রা মাইক্রোস্কোপিক, ঠিক আছে? আলট্রা মাইক্রোস্কোপিকের বাংলা কি ভাইয়া? অতি আণুবীক্ষণিক। আর মাইক্রোস্কোপিকের বাংলা হলো আণুবীক্ষণিক। তাহলে আজকে আমরা কি শিখলাম? শিখলাম যে লাইট মাইক্রোস্কোপ দিয়ে যা দেখা যায় সেটা হলো মাইক্রোস্কোপিক বা আণুবীক্ষণিক, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যা দেখা যায় ওটা কি আলট্রা মাইক্রোস্কোপিক বা অতি আণুবীক্ষণিক। লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় হলো ব্যাকটেরিয়া বা কোনো কোষ থাকলে এই সেলগুলোরে দেখা যায়, ব্যাকটেরিয়া সেলস এগুলোরে দেখা যায়। এটা তাহলে ব্যাকটেরিয়া সেলস এগুলো কি মাইক্রোস্কোপিক না ভাইয়া বলো তো? হ্যাঁ ভাইয়া। কিন্তু লাইট মাইক্রোস্কোপ দিয়ে ভাইরাস দেখা যায় না, ভাইরাস কি ভাইয়া ব্যাকটেরিয়ার থেকেও ছোট না? হ্যাঁ ভাইয়া। তাই লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে ভাইরাস দেখা যায়। তাহলে ভাইরাস, তারপরে সেলের ভিতরে কি থাকে, সেল অর্গানাল গুলো থাকে না? তো ছোট ছোট সেল অর্গানালি এইগুলা হইলো ভালো বোঝা যায় এই আলট্রা মাইক্রোস্কোপিক হইলো ইসে, এগুলোরে বলা হয় আলট্রা মাইক্রোস্কোপিক। আমার কথা কি বুঝতে পারছো ভাই? মাইক্রোস্কোপের ঘটনা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এইবার আসো, হ্যাঁ এইবার আসো, এই যে তোমার রবার্ট হুক আছে, ও কোষ কেমনে আবিষ্কার করছে? ও ভাইয়া কোনটা নিছে? লাইট মাইক্রোস্কোপ নিছে, বুঝছো? ও কি নিছে ভাইয়া? লাইট মাইক্রোস্কোপ নিছে। লাইট মাইক্রোস্কোপ নিয়ে ওর মদ খাওয়ার মনে হয় একটা বোতল ছিল, ঠিক আছে? এই মদ খাওয়ার বোতলের উপরে যে একটা ই আছে, উপরে এটার কি বলে বলতো?
ছিপি বলে না, Cork. ছিপি কর্ক বা ছিপি বলে, রাইট? কর্ক বলে না, রাইট? আচ্ছা বাই দা ওয়ে, তোমরা কি জানো এটাকে কর্ক কেন বলে? কর্ক কেন বলে? উড দিয়ে তৈরি তাই। হ্যাঁ, তোমরা কি কর্টেক্স এর নাম শুনছো? কর্টেক্স, এই গাছের একটা অঞ্চল থাকে কর্টেক্স, মনে আছে? ছোটবেলায় পড়ছিলা হয়তো বা, কর্টেক্স, এপিব্লেমা, এপিডার্মিস, পড়ছো না এগুলা? তো এই যে কর্টেক্স থেকেই আসলে কর্কটা আসে, কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটাকে কর্ক বলে। যাই হোক, তো এর হলো কর্ক। কর্ক আছে, হ্যাঁ, ও কি করছে? কর্ক নিছে, হ্যাঁ, ও হইলো কর্ক নিছে। কর্ক নিয়া ও এটারে স্লাইস করছে। কর্ক নিয়ে এটারে অনেকগুলা অনেকগুলো ছোট ছোট খন্ডে স্লাইস করছে। স্লাইস করে একটা পাতলা স্লাইস নিছে। ওই পাতলা স্লাইসটা সে কি করছে জানো? একটা স্লাইড বা ওই যে গ্লাস স্লাইডের কথা বলছিলাম না, এই গ্লাস স্লাইডের উপরে এই পাতলা স্লাইসটা রাখছে, হ্যাঁ, কর্কের এই পাতলা স্লাইসটা রাখছে। রাইখা এই গ্লাস স্লাইডটা এনে দিছে। এনে দিয়ে তারপরে পর্যবেক্ষণ করছে যে কি দেখা যায়। তারপর সে এরকম একটা ইমেজ পাইছে, এরকম একটা ইমেজ পাইছে। এই ইমেজে তুমি কি দেখতেছো বলো তো ভাইয়া? এই ইমেজে তুমি যা দেখতেছো তা কিন্তু কোনো কোষ না, ঠিক আছে? এগুলো সব এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো কি জানো জানো? এগুলা এগুলা কি কোনো কোষ আছে নাকি? এগুলা ফাঁকা জায়গা বলো তো? এই যে গ্যাপ গ্যাপ যে কালো কালো দেখতে পাইতেছো, এগুলা ভাই গ্যাপ, এগুলা কোনো কোষ না, কথা বুঝতে পারছো? এগুলা জাস্ট ফাঁকা চেম্বারের মতো, ঠিক আছে? এখন এগুলা ফাঁকা চেম্বারের মতো, বাট কাহিনী হইলো এখানে এক সময় কি ছিল? কোষ ছিল, কোষ ছিল। এখন কোষ যদি মারা যায়, প্রোটোপ্লাজম সব নষ্ট হয়ে যায় না ভাইয়া? হ্যাঁ কোষ ভাইয়া। মারা গেলে প্রোটোপ্লাজম সব নষ্ট হয়ে যায়। তাহলে সব নষ্ট হয়ে গেলে মানে ফাঁকা জায়গা তৈরি হয়, বাকি থাকে কি? মরার পরে কি বাকি থাকে? কোনটা নষ্ট হয় না বলতো? কোষ প্রাচীর। Good! কারণ কি? কোষ প্রাচীর তো নিজেই মরা, ও জড় পদার্থ। আমরা করছি না কোষ প্রাচীর একটা জড় পদার্থ, বলতো? সো হ্যাঁ কোষ ভাইয়া। প্রাচীর তো আগে থেকেই জড় পদার্থ, সো মরলেই কি না মরলেই কি, ও অল টাইম সেমই থাকে, কথা বুঝতে পারছো? সো আলটিমেটলি এই ফাঁকা জায়গাগুলো যা তুমি দেখতেছো, এখানে এক সময় কোষ ছিল, কিন্তু এই কোষগুলো হলো মারা গেছে। কারণ ভাই তুমি এই যে উডটা নিয়ে আইছো, এটা কি গাছ থেকে বাইরে করে নিয়ে আসছো না? এখানে কি কোনো লিভিং প্লান্ট সেল থাকবে নাকি? না সব ডেড ভাইয়া। ডেড, সব ডেড, কথা বুঝতে পারছো? এন্ড ডেড হয়ে গেলে ভাইয়া কিছুই থাকে না বাকি, খালি কি থাকে? কোষ প্রাচীর থাকে, হ্যাঁ, কোষ প্রাচীর থাকে। তো তুমি যে হলুদ কালার যে লেয়ার দেখতে পাইতেছো, এগুলো কি জানো? সেল ওয়াল দেখতে পাইতেছো। হলুদ কালার যে জিনিসগুলো দেখতে পাইতেছো, এটা হলো সেল ওয়াল দেখতে পাইতেছো, ঠিক আছে? তাহলে ভাইয়া রবার্ট হুক কি প্রথমে জীবিত কোষ পর্যবেক্ষণ করে? অ্যান্সার হইলো না। সে সর্বপ্রথম কি পর্যবেক্ষণ করে বলতো? মৃত কোষ। আমার কথা বুঝতে পারছো? সে মৃত কোষ পর্যবেক্ষণ করে। আরো একভাবে যদি ঘুরায় বলি, সে সর্বপ্রথম কি পর্যবেক্ষণ করে বলতো? সেল ওয়াল। সে সর্বপ্রথম কি পর্যবেক্ষণ করে? সেল ওয়াল। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই বলতো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো মৃত কোষ সে প্রথমে পর্যবেক্ষণ করছে। এখন তুমি এটা দেখো, যত তুমি পর্যবেক্ষণ করতেছো, তুমি এনে কি দেখতেছো? এই জায়গায় অনেক ফাঁকা ফাঁকা চেম্বারের মতো আছে না ভাইয়া? বলো তো। হ্যাঁ। এই চেম্বার বা প্রকোষ্ঠ, তো এই চেম্বার বা প্রকোষ্ঠরে দেখতে হইলো প্রিজনার্স সেলের মতো লাগতো। প্রিজনার সেল মানে কি জানো? কয়েদি আছে না, কয়েদি, আসামি বা কয়েদি বা প্রিজনার যে আছে, ওই প্রিজনারের যেই বন্দি প্রকোষ্ঠে রাখা হয় ওইটারে বলে প্রিজনার সেল। তো ওইটা থেকে রবার্ট হুক এই স্ট্রাকচারটার নাম দিয়ে দিছে কি জানো? সেল। সেলটা ল্যাটিন শব্দ সেলুলা থেকে আসছে। সেলুলা শব্দের অর্থ প্রিজনার সেল, কথা বুঝতে পারছো? এই দেখতে যেহেতু এনে ফাঁকা ফাঁকা চেম্বারের মতো লাগতেছে, তাই ও ওইটার সাথে মিল পেয়ে এটার নাম দিয়ে দিছে ভাই এটা প্রিজনার সেল হবে। তো ও কিন্তু প্রথমে কোষের নামকরণ করে, কোষের নামকরণ সর্বপ্রথম করে রবার্ট হুক। কোষের নামকরণ সেল কে দেয়? রবার্ট হুক দেয়, কথা বুঝতে পারছো? তাহলে ভাই ঘটনাটা বুঝতে পারতেছো জিনিসটা? জি ভাই। হুম। আচ্ছা, এখন ও কি ভাইয়া মাইকিং করে কোষের দিছে? মাইকিং করছে বলতো? ও কি মানে জায়গায় জায়গায় মাইকিং করছে, ভাই আমি এমন একটা জিনিস দেখতে পাইছি, এটার নাম দিছি সেল, এরকম কি হয় বলতো? নিশ্চয়ই ও যে কোষের নাম এই সেলের প্রিজনার সেল অনুযায়ী এরকম চেম্বার দেখা দেখা দিছে, নিশ্চয়ই এটা কোনো না কোনো গ্রন্থে প্রকাশ করছে বা কোনো বইয়ে প্রকাশ করছে, রাইট?
হ্যাঁ বইয়ে ভাইয়া। পাবলিশ করছে বা ম্যাগাজিনে পাবলিশ করছে, যেটাই বলো, বাট কোনো না কোনো থেকে সে লিখছে এই জিনিসটা, কারণ এইভাবেই হয় সাইন্টিফিক ডিসকভারি, ঠিক আছে, কোনো মাইকিং করা হয় না, ঠিক আছে। তো বিষয়টা হলো এটা বই প্রকাশ করছে, যেই বইয়ে প্রকাশ করছে ওই বইটার নাম কি জানো? ওই বইটার নাম হলো মাইক্রোগ্রাফিয়া। খেয়াল রাখো, এখানে নাম কি দিছে ভাইয়া? মাইক্রোগ্রাফিয়া। এখানে কি ভাইয়া ম্যাক্রোগ্রাফিয়া দিছে? ম্যাক্রো না মানে কি ভাইয়া। বলতো? ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। বুঝতে পারছো? তো তোমাদের কিন্তু কোশ্চেন ভাই পেঁচায়ও দিতে পারে যে নিচের কোনটি সত্য নয়। তখন তুমি যদি ওই যে ঘুমে ঘুমে থাকো, যে একটু দেখো ম্যাক্রো, হ্যাঁ ম্যাক্রো, ম্যাক্রো মাইক্রোর মধ্যে পার্থক্য না বুঝো, বা মানে ধরো একটু এ আর আই এর জায়গায় একটু খেয়াল না করো, তখন কিন্তু তুমি এটা টিক দিয়ে দিয়ে আসো। কথা বুঝতে পারছো? সো ম্যাক্রোগ্রাফিয়া লেখছে না মাইক্রোগ্রাফিয়া লেখছে, বি কেয়ারফুল, ঠিক আছে, ওই ওই জায়গায় তুমি একটু খেয়াল রাখো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসো তোমার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে উল্লেখ করে। আচ্ছা, এবার আসো বিজ্ঞানীদের কাজকর্ম। ভাইয়া প্রথমে দেখবা ফেলিক্স ফন্টানা, হ্যাঁ, ফেলিক্স ফন্টানা হইলো কি করে? নিউক্লিয়াসের অস্তিত্ব অনুধাবন করে। ভাই নিউক্লিয়াসের অস্তিত্ব কি করে? অনুধাবন করে। ভাই এগুলা যেমনি স্টেটমেন্ট গুলো আছে ওইভাবেই লিখতে হবে। কথা বুঝতে পারছো? লিখতে হবে না ভাই, চিনতে হবে। তোমরা তো এগুলা খুব মানে সিকিউতে লিখবা না, এগুলা হলো তোমার অ্যাডমিশন টেস্টের জন্য তোমার দরকার। কথা বুঝতে পারছো? যে নিচের কোনটি ফেলিক্স ফন্টানা করে, নিচের কোনটি ফেলিক্স ফন্টানা করে না। কথা বুঝতে পারছো? তো এগুলো হলো অ্যাডমিশন টেস্টের জন্য দরকার। তাহলে ভাইয়া মানে এটা, তাহলে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুধাবন করা আর নিউক্লিয়াসে ফুললি ডিসকভার করা সুস্পষ্টভাবে দুইটা কি সেম জিনিস? না। ধরো বিষয়টা হলো তুমি ফিল করতেছো যে ভাই ওই মায়াটা আমার পছন্দ করতেছে, আর বিষয়টা হলো ও আয়শা ধরো হিম বা তাহসানের ইনবক্সে লেখা দিছে ভাই আই লাভ ইউ, দুইটা কি সেম জিনিস বলো তো? তুমি এক্সপেক্ট করতেছো যে পছন্দ করতেছে, হ্যাঁ, একটু অস্তিত্ব অনুধাবন করতেছো, কিন্তু এহেন দিয়ে আয়া লেখা দিছে আই লাভ ইউ, কোনটা বেশি কনফার্ম বলো তো? যেটা হলো ইনবক্সে এসে লেখছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে ভাই তোমাদের জ্ঞাতার্থে আমি জানাই রাখি, তোমাদের যদি কোনো জিএফ বিএফ থাইকা থাকে, প্লিজ আইদার ওরে ডিভোর্স করো নাইলে আমার। বুঝতে পারছো? হিম তাহসান শায়লারা তো আমি এটা আগেই বলছি, সুমাইয়া, বুঝতে পারছো? ভাই এগুলো এগুলো যদি থাইকা থাকে ভাই আইদার ওরে ডিভোর্স করো নাইলে ভাই আমারে ডিভোর্স করো, দুইটার একটা, নাহলে আমারে মাইরা ফেলাও, দুইটার একটা। বুঝতে পারছো? এগুলাতে যাইও না, এটা পুরা মানে একটা মদ কাকুয়া মানে বুঝছো? মদ কাকুয়া মানে, যাই হোক, তোমার তোমার একটা মজার স্টোরি বলি, হ্যাঁ। তো আমার হলো একটা ব্যাচমেট ছিল, অনেক ভালো ব্যাচমেট, মানে আমার স্টিল ও আমার ব্যাচমেট, মানে আমার একই ব্যাচে, হ্যাঁ, একই ব্যাচে বলতে ধরো আমি আর ও সেম ব্যাচে হইলে পড়ি, হ্যাঁ। তো ব্যাচমেট আছে এখন, অবশ্যই ছেলে, আমার কোনো মেয়ে বন্ধু নাই, ঠিক আছে, আমার কোন জীবন কোনো মেয়ে বন্ধু ছিল না, ঠিক আছে, আমার তেমন কোনো মেয়ে বন্ধু নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমার একটা ব্যাচমেট আছে, ওকে। সো ওর ব্যাচমেটটা হইলো ছেলে, এখন ওর হইলো কি হইছে, ওর হলো একটা গার্লফ্রেন্ড হইছে, হ্যাঁ, গার্লফ্রেন্ডও আমার ব্যাচমেট, মানে আমার ব্যাচমেট বলতে আমার সেম ব্যাচে পড়ে আর কি, হ্যাঁ, মানে সোহরাওয়ার্দী মেডিকেলে সেম ব্যাচে পড়ে। তো ওর একটা গার্লফ্রেন্ড হইছে, হ্যাঁ। গার্লফ্রেন্ডটা টিপিক্যালি দেখতে, তোমরা যেটা টিপিক্যালি বলো সুন্দর সুন্দরী, হ্যাঁ, তোমরা টিপিক্যালি সুন্দরী বলতে কি বুঝো বলো তো? ফর্সা বুঝো না? ফর্সা বুঝো, ঠিক আছে। তো আমার কাছে আবার মানে ওইরকম ওইগুলো ম্যাটার করে না, এইসব এক্সটার্নাল বিউটি খুব কম ম্যাটার করে। ধরো এই, ধরো আমি তো নিগা, এখন তুমি বলবা ভাই তোমার কাছে তো কম ম্যাটার করবে, তুমি তো নিজে নিগা, তাই না হিম ভাই? আমরা তো নিগা, তাই না? জি ভাই আমাদের, হ্যাঁ, আমাদের কাছে তো ভাই এগুলা কম ম্যাটার করবোই, তোমার নিজের যেটা নাই ওটা তুমি ম্যাটার কে লেগে করবো, ঠিক আছে। তা স্টিল ভাই তুমি দেখো, তুমি এটা শুই না বুঝতে পারবা যে আসলে কি বিষয়টা কি চলতেছে। তো সে সুন্দরী, সে ফ্যাশনেবল, মানে ফ্যাশনেবল বলতে ধরো সে অনেক ভালো ফ্যাশন ট্যাশন করে। আর এই যে ছেলেটা, ছেলেটা হইলো ধরো প্রপার হ্যান্ডসাম ছেলে, যাদের বলা যায় ধরো ইসের মতো, এই তাহসানের মতো, বুঝছো? তাহসান বলতে আমাদের তাহসান, আমাদের তাহসান কিন্তু ভালোই হ্যান্ডসাম আছে, তাই না? নিজ্ঞা না কিন্তু, বুঝছো? আমার মতো নিজ্ঞা না। আমার আর আমি আর হিম এইখানে নিজ্ঞা আসে, বুঝছো? যাই হোক, তো মোটামুটি ভালো তাহসানের মতো সুন্দর সুন্দর, ঠিক আছে। তো যাই হোক, তো এই দুইজনের মধ্যে হলো রিলেশন হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো, এই পোলাটা আমার অনেক ভালো বন্ধু ছিল, বুঝতে পারছো? এই পোলাটা আমার অনেক ভালো বন্ধু ছিল, ফ্যাশনেবল। তার ফ্যাশনেবল মানে বুঝোই তো, একটু বিকিনি টিকিনি পরে, ঠিক আছে। তো এগুলা মানে, মানে লিটারালি না, মানে আর কি ধরো একটু
ফ্যাশনেবল মানে বুঝবি আর কি, তোমার তো যেটা বুঝতেছো ওইটাই, ঠিক আছে? আচ্ছা এখন আসো। তো এই পোলা এখন ওই প্রেমে পড়ছে, প্রেমে পড়ার পর আমি তো ভাই মানে সিম্পল মানুষ, ঠিক আছে? আমি তো যাই, ঠিক আছে? যাওয়ার পরে ধরো আহ ওর সাথে কথাবার্তা, এই বন্ধু কি অবস্থা। তারপর ও আমার একদিন ডাইয়া কইতেছে, রাজিন দোস্ত, তুই তুই না মানে ওই ওই মানে ওর সামনে মানে এই গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ডের সামনে তুই আমার সাথে ইন্টারাকশন করিস না, মানে তুই আমার সাথে কথা বলিস না। আমি বললাম কেন? ও বলল যে আমার গার্লফ্রেন্ড না দোস্ত তোর সাথে না চলতে মানা করছে, বুঝতে পারছো? বলছে যে ভাই এই গার্লফ্রেন্ড কইছে ভাই রাজিনের সাথে চইল। এখন বলো তো ভাই এটা কেন মানা করছে, দেখি একজন একজন করে বল, বল। এই তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের নলেজ কি রকম, বল কেন মানা করছে? বলো সায়রা, বলো কেন মানা করছে? আপনাকে পছন্দ করে কে? গার্লফ্রেন্ড? মনে হয়, আমি আরে sure। ভাই তুমি কি, তোমার তাহলে প্র্যাকটিক্যাল নলেজ নাই ভাই। আচ্ছা তারপরে বল, সুমাইয়া বলো, বলো তুমি বলো। ও ভাবছে মানে আপনি মেবি ওর জন্য মানে ও আপনি এই যাই তোমার হোক ভাবছে যে আপনি তোমার ওর মনে কি এইসব থ্রেড মেড এগুলাই চলে নাকি? আচ্ছা, না আচ্ছা যাই হোক, আসল কাহিনীটা যাই হোক, তাছাড়া তুমি একটু ট্রাই করো তো ভাইয়া, তোমারই তো গার্লফ্রেন্ড, তুমি তো ট্রাই করো, তোমারই তো এরকম পরবর্তীতে চলতে মানা করবে, ভাই, বলো। আমি আর কি বলবো, আমার নিজেরই এক্সপিরিয়েন্স নাই কোনো। আচ্ছা মানে এমনি গেস করো কি কি হইতে পারে, বলো। একে তো মনে হচ্ছে যে একদমই ঠিক হয় নাই, যেটা মানে যে গার্লফ্রেন্ডটা যেগুলা বলছে মানে মানে আরে ভাই ঠিক হয় নাই পরের কথা, রাজিনের সাথে চইলো না কেন বলছে? আরে না রে ভাই, আমার কোনো, ভাই আমি জীবনে লাইফে এক্স ভাই কেমন হইবো, আমার কোনো রিলেশনই ছিল না। মানে আমার আজীবন কোনো রিলেশন ছিল, বুঝতে পারছো? মানে এরা মানে প্রথম থেকেই অনেক বিটার এক্সপিরিয়েন্স দেখছি তো আমার মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো যাই হোক, তারপরে আসো হিম, আমার মনে হয় তুমি ভাই বলতে পারবা, বলো তো, বলো কেন বলছে রাজিনের সাথে চলো? ভাই ভালো বন্ধুর সাথে চললে তো ভালো কাজ করবো, অসৎ পথে যাবে না। ধুর নিগা শালা, রাজিনের সাথে কে লেগে চলবো না জানো? কারণ রাজিন একটা নিগা, বুঝতে পারছো? এই মেয়ের কথা হইলো, তো দেখো রাজিন না এত হ্যান্ডসাম না, বুঝছো? রাজিন না এত হ্যান্ডসাম না, তুমি না ওর সাথে চইলো না। কথা বুঝতে পারছো? রাজিন একটু হ্যান্ডসাম না, ওই যে গরিব গরিব পেশেন্টদের সাথে বেশি মিশামিশি করে, ঠিক আছে? প্লাস ধরো আমি দেখবা আমি আসলে এত ফ্যান্সি ড্রেসও পরি না, ঠিক আছে? খুবই সিম্পল ভাবে চলাফেরা করি। তো রাজিত ভাই এত হ্যান্ডসাম না, ঠিক আছে? হুদাই গরিব এগুলোর সাথে মিশামিশি করে। ইভেন আমি অনেক পেশেন্টদের সাথে নিজের যে ওদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে না, বুঝতে পারছো তো? লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বুঝতে পারছো তো? মানে আমরা যেটা নিচু শ্রেণীর ভাষা বলি আমাদের সমাজে, বাট স্টিল মানে আমি কমিউনিকেট করি ওদের সাথে এইভাবে। সো এই জিনিসগুলো হইলো গার্লফ্রেন্ড বলছে যে ভাই তুমি মানে রাজিন তো হ্যান্ডসাম না, রাজিনের সাথে চলো। ভাই চিন্তা করতে পারতেছো ভাই, একটা টপ টায়ার মানে কি বলবো ভাই, এরা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট স্টুডেন্ট। চিন্তা করো ওর অবস্থা হইলো যে ভাই তুমি রাজিনের সাথে চইলো না, কারণ কি? রাজিন এটা নিয়ে গে, কথা বুঝতে পারছো? তাহলে একবার চিন্তা করো, এই যে প্রেম করছে আমার এই ব্যাচমেট পোলাটা, ওর কি হইব চিন্তা করো। ও তো ঠিকই আছে, ওর কি হইব একবার চিন্তা করছে? বলো তো নিগা, হিম নিগা, বলো মাই ফেলো নিগা, বলো কয়দিন পর হিম কি হবে জানো? কয়দিন পর দেখবা যে তাহসান এর গার্লফ্রেন্ড হইছে, পরে তাহসান বলবে যে ভাই হিম তুমি আমার সাথে চইলো না, তুমি তুমি তো কালো, তুমি নিগা, ঠিক আছে? বেইমান ভাই, বেইমান। উল্টাটা হবে ঠিক ভাই, আছে, এটা উল্টা হবে। তুমি তো কালো, তুমি নিগা, ঠিক আছে? তারপরে হলো, তারপরে তাহসান বলবে হ্যাঁ হ্যাঁ আরে বাবু তুমি কোনো টেনশনই নিও না বাবু, এই হিমের সাথে আর কেন চলবো, ও তো নিজেই নিগে, তুই নিজেই লাইফে ঠিক নেই, ঠিক আছে? তো যাই হোক, এই হলো ঘটনা, বুঝছো তো? খুবই ফাকটা অবস্থা, খুবই ফাকটা অবস্থা। তাহলে সুমাইয়া আর সায়রা বুঝতে পারছো?
প্র্যাকটিক্যাল ভাই। লাইফের এক্সপিরিয়েন্স থেকে যে আসলে কি কি ধরনের লোকরা মানে এক্সিস্ট করে। নিগা বুঝতে পারছো? আচ্ছা, নিগা হইতে হবে। নিগা হওয়ার একটা ভালো দিক আছে বাংলাদেশে, বুঝছো? আচ্ছা, এরপরে আসো। ফেলিক্স ফন্টানা ও কি নিউক্লিয়াসের অস্তিত্ব অনুধাবন করে, বুঝছো? আর রবার্ট ব্রাউন হইল সুস্পষ্টভাবে নিউক্লিয়াসের অস্তিত্ব উদ্ভিদ কোষে অনুধাবন মানে আবিষ্কার করে। দেখো, ও হইল অনুধাবন করতেছে, ফিল করতেছে যে না নিউক্লিয়াস আছে, আর রবার্ট ব্রাউন হইল ডাইরেক্ট আবিষ্কার করতেছে, বুঝতে পারছো? তো এই দুইটা তোমার মুখস্থ করা লাগবে, এই প্রথম দুইটাই তোমার মুখস্থ করা লাগবে, বাকিগুলো আমি বইলা দিতেছি। আচ্ছা, দুইটা ফেলিক্স আছে, বুঝছো? তোমার বইয়ে দুইটা ফেলিক্স আছে, একটা হলো ফেলিক্স ফন্টানা আর একটা হলো ফেলিক্স ডুজার্ডি, ঠিক আছে? আচ্ছা, ফেলিক্স ডুজার্ডিন হলো প্রোটোপ্লাজমকে থকথকে পদার্থ, এটার নাম দেয় হলো সার্কোট, ঠিক আছে? প্রোটোপ্লাজমের থকথকে পদার্থকে নাম দেয় হলো সার্কোট, এটা দেয় ফেলিক্স ডুজার্ডিন। এই তিনটা তোমার মুখস্থ করা লাগবে, ঠিক আছে? বাকিগুলো ইনশাআল্লাহ পারো। দেখো, তারপরে হলো ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা। আচ্ছা দেখো, ম্যাক্স নল, নল মানে কি বলতো? নল মানে কি টিউব না? বলতো টিউব না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তুমি একটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের চিত্র দেখো, দাঁড়া। আচ্ছা, আছে মনে হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের চিত্র কি আঁকছি আমি, নিয়েছি না? ইলেকট্রন অনুবীক্ষণ অনুজীব পড়াইছিলাম তো ওদের, যে ইলেকট্রন মাইক্রোস্কোপের চিত্র দেখাইছি। ইলেকট্রন মাইক্রোস্কোপ অনেক ইলেকট্রন মাইক্রোস্কোপের চিত্র দেখো। তবে এই ইলেকট্রন মাইক্রোস্কোপ অনুজীবেও দেখাবো। হ্যাঁ, এই দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপের এটা দেখতে কি টিউবের মতো লাগতেছে না ভাই? টিউবের মতো লাগতেছে না? জি ভাই। ইভেন তুমি যদি এটা মেকানিজমটা দেখো, এটার মাঝখানে একটা টিউব থাকে, কথা বুঝতে পারছো? একটা টিউব থাকে। তো বিষয়টা হইলো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যেহেতু নলের মতো, বুঝতে পারছো? এবং তাহলে ম্যাক্স নল কথাটা তুমি যেই জায়গায় পাবা, ম্যাক্স নল কথাটা যেখানে পাবা ওখানে তুমি টিউবের কথা চিন্তা করবা আর বুঝবা যে ও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছু করছে। তাহলে দেখো ভাই, যখন তুমি দেখবা নিচের কোনটি সঠিক নয়, হ্যাঁ, এটার মধ্যে আছে যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার এবং এর কারণে কোষের অতি সূক্ষ্ম গঠন সম্পর্কে জানা যায়। অতি সূক্ষ্ম মানে কি বলতো? অতি আণুবীক্ষণিক না? অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক, কথা বুঝতে পারছো? সো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার কে করবে বলতো? যার নামের সাথে কি আছে? নল আছে। আর আর্নেস্ট রাস্কা এগুলো থাকবে, বুঝতে পারছো? আর্নেস্ট রাস্কা আর ম্যাক্স নল। তো নামের সাথে নল পাইলে তুমি বুঝবা যে এটা ইলেকট্রন অনুবীক্ষণ। তো এমনি সারা মনে রাখতে পারবে না, বুঝছো? 2 দিন পর এগুলো ভুলে যাবে। তুমি এই তিনটা 2 দিন পর ভুলে যাবে, এই তিনটা তোমার বারবার রিভিশন দিয়ে কষ্ট করে মনে রাখতে হবে, কথা বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া। সো এটা তিনটা এটা তোমার কষ্ট করে মনে রাখা লাগবে। অন দি আদার হ্যান্ড তোমার এইটা তুমি ইজিলি মনে রাখতে পারবা। এটা তোমার 4 মাস পরে প্রশ্ন যদি করে তখন তুমি দেখবা যে ভাই নল কই আছে? নল মানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? এখানে একটা টিউব আছে। সো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র তুমি যে জায়গায় পাবা ওই জায়গায় তুমি ম্যাক্স নল দাগাই দিয়ে আসবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো বিভিন্ন স্টেটমেন্ট। যেমন জিন ব্রাকেট, ও দেখো কি স্টেটমেন্ট দিছে। এগুলা ভাই কখনো তোমার সিকিউ এমসিকিউ কোথায় আসবে না, এগুলো অ্যাডমিশন টেস্টে আসবে। সো এখন দেখো জিন ব্রাকেট কি বলছে। কোশ্চেন আসবে এরকম, নিচের কোনটি জিন ব্রাকেটের বক্তব্য নয়, বা নিচের কোনটি জিন ব্রাকেটের বক্তব্য, এই টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? সো জিন ব্রাকেট কি বলছে দেখো। জিন ব্রাকেটের নামের মধ্যে কি ব্রাকেট কথাটা আছে না? হ্যাঁ ভাইয়া। কোনো কিছু ব্রাকেট দেওয়া মানে কি ও একটা গণ্ডির মধ্যে থাইকা যায়, একটা বাউন্ডারির মধ্যে থাইকা যায়, একটা বাউন্ডারির বাইরে চিন্তা করতে পারে না, রাইট? বাউন্ডারির বাইরে চিন্তা করতে পারে না, মানে এভাবে মনে রাখবা ভাই, এটা মনে রাখবা, এটা মনে রাখার টেকনিক, এটা লজিক্যাল কিছু না, বুঝতে পারছো? তো এভাবে মনে রাখবা যে জিন ব্রাকেট মানে কি। ব্রাকেট মানে ভাই ও বাউন্ডারির মধ্যে থেকে যায়, কথা বুঝতে পারছো? তো বাউন্ডারির মধ্যে থেকে যায়, ও বাউন্ডারির বাইরে চিন্তা করতে পারে না, ওর নামের লগে ব্রাকেট আছে দেখো। তো বাউন্ডারির বাইরে চিন্তা করতে পারে না, এই কারণে দেখো কি বলছে, কোষ হলো জীবের গঠনগত একক, গঠনগত মৌলিক একক। কিন্তু আমরা কি জানি কোষ গঠনগত আর কার্যিক দুইটা মৌলিক একক না বা বলতো? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বোথ না? হ্যাঁ হ্যাঁ ভাই। ভাইয়া। হ্যাঁ, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল দুইটা। গঠনগত মানে স্ট্রাকচারাল, কার্যিক মানে কি ফাংশনাল, কথা বুঝতে পারছো? তাহলে ও যেহেতু একটা বাউন্ডারির মধ্যে চিন্তা করে, ও ফাংশনালের কথা চিন্তাই করে না, কথা বুঝতে পারছো? ও যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে থাকে, ও যেহেতু একটা বাউন্ডারির মধ্যে বাউন্ড থাকে, তাই ও ফাংশনালের কথা চিন্তাই করে না। ও অনলি কিসের কথা চিন্তা করছে বলতো? স্ট্রাকচারালের কথা চিন্তা করছে। তাই তুমি যখনই দেখবা ভাই শুধু গঠনগত মৌলিক আছে, কোনো কার্যিকের কথা বলে নাই, তখনই তুমি বুঝবা এটা কে লেখছে, জিন ব্রাকেট হলো এটা লেখছে। কারণ ওর নামের সাথে ব্রাকেট আছে, ও ব্রাকেটের বাইরে চিন্তা করতে পারে, ঠিক আছে? তারপর আসো ডি রবার্টিস। ডি রবার্টিস কি বলছে জানো? ডি রবার্টিস বলছে, ডি রবার্টিস হলো জিন ব্রাকেটের যে গন্ডির বাইরে, ওটার বাইরে চিন্তা করছে, কথা বুঝতে পারছো?
ডি রবার্টিস হলো বাইরে চিন্তা করে, ও বলছে জীবের গঠনগত মৌলিক মানে জীবের মৌলিক গঠনগত কার্যিক একক মানে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট ইজ কল্ড দ্য সেল। ঠিক আছে, ডি রবার্টিস হলো ব্র্যাকেটের বাইরে চিন্তা করছে। যাই হোক, এটা তোমার মুখস্থ করা হবে, এটার কোনো ট্রিক্স নেই। ঠিক আছে, এবার আসো লোই ও কি সাইকেভিটস। ঠিক আছে, লোই আর হলো সাইকেভিটস, ওরা বলছে কোষ হলো ব্লা 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 ব্লা, তোমার কিছু জানা লাগবে না। কোষ হলো ব্লা 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 ব্লা, অনেক কিছু বলছে বুঝছো। যে এখানে দাঁড়াও আমি আসতেছি, অনেক কাহিনী এনে, অনেক কাহিনী, অনেক অনেক কিছু বলছে। ঠিক আছে, তো তুমি এত কিছু জানবা না, তুমি জাস্ট জানবা যে কোষ হলো ব্লা 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 বইলা সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তুমি জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবা সেন্টেন্সের মধ্যে, সেটা হলো আত্মপ্রজনন আছে কিনা। বুঝতে পারছো, এটা হলো তোমার হিট ওয়ার্ড। মানে তুমি পুরো সেন্টেন্স মনে রাখতে গেলে তো তোমার মাথা গরম হয়ে যাবে। তো তুমি হইলো পুরো সেন্টেন্স মনে না রাখা তুমি জাস্ট দেখবা যে কোষ হলো যা মন চাই তাই থাকুক, লাস্টের দিকে আত্মপ্রজনন আছে কিনা। ঠিক আছে, আত্মপ্রজনন থাকলে তুমি লোই ও সাইকেভিটস দাগাবা। এখন লোই ও সাইকেভিটস কেন তুমি আত্মপ্রজনন দাগাবা? দেখো ভাইয়া, লোই আর সাইকেভিটস এটা কি দুইজন না? দেখো সবাই কি একজন একজন করে স্টেটমেন্ট দিছে না? হ্যাঁ ভাইয়া। তো দেখো ওই খালি দুইজন করে স্টেটমেন্ট দিছে। তাই ভাই দুইজন যদি হয়, দুইজন একটা মেল আর ফিমেল কি ভাবতে পারে? প্রজনন ছাড়া আর কিছু ভাবতে পারে? এমন না যে দুইটাই মেল ফিমেল। হ্যাঁ, লোই দুইজনই হইলো মেল। তো এরা কি ভাই মানে, যাই হোক বেশি ডার্ক হয়ে যাইতেছে, বাট আমি এইভাবে মনে রাখতে পারছি বুঝছো। আমার খারাপ মনে করতে পারো, বাট আমার কাজ চললেই হবে বুঝছো। যেভাবেই হোক আমার কাজ চললেই হবে, আমার কাজ হইলো ভাই এটা মনে রাখ। ঠিক আছে, তো দেখো লোই আর সাইকেল যেহেতু কয়জন আছে? দুইজন। ভাই যেখানে দুইজন আছে ওইনে কি আছে? প্রজনন আছে। কথা বুঝতে পারছো, রিপ্রোডাকশন আছে। তো তুমি ওই জায়গায় মনে রাখবা যে আত্মপ্রজননে কি করে সক্ষম। কথা বুঝতে পারছো, আত্মপ্রজননে সক্ষম, এটা হইলো তোমার হিট ওয়ার্ড। এটা দেখে তুমি মনে রাখবে, যখনই দেখবা আত্মপ্রজনন আছে তার মানে বুঝবা যে এখানে লোই ও সাইকোভিটস মানে দুইটার কথা আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো তোমার, আচ্ছা সিপি হিকম্যান। সিপি হিকম্যান মানে তোমার সি ডট পি হিকম্যান। ঠিক আছে, হ্যাঁ, ও হইলো বলছে কোষ হইলো ব্লা 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 ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ নিজে করতে পারে। কথা বুঝতে পারছো, ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ নিজে করতে পারে। দেখো এই জায়গায় কি দিয়ে মনে রাখবা, এই জায়গায় তোমার হিট ওয়ার্ড হইলো ন্যূনতম নিয়ন্ত্রণ নিজের। ভাই তিনটা জায়গায় কি খালি ন ন আছে না? অনেকগুলো ন আছে না? হ্যাঁ ভাইয়া। তুমি একটু খেয়াল করো তো, এই জায়গায় খালি এই হিটম্যানের শেষেও কিন্তু এন আছে বা ন আছে। কথা বুঝতে পারছো, তো হিটম্যানের শেষে বাকি বিজ্ঞানীগুলার খেয়াল করো, বাকি বিজ্ঞানীগুলার থেকে তুমি হিটম্যান রে খেয়াল করো, ওর হইলো শেষ অক্ষরে কিন্তু ন আছে। কথা বুঝতে পারছো, তো যখনই তুমি দেখবা হিটম্যানের কথা আসছে তখন তুমি এই নয়ের দিকে হলো নজর দিবা। কথা বুঝতে পারছো, এবং তুমি দেখবা যে কোন স্টেটমেন্টে ন্যূনতম নিজের নিয়ন্ত্রণ এই টাইপের ন ন কথা আছে। কথা বুঝতে পারছো, এখন আমি তোমার বলি যে কোশ্চেন কেমন হইব। কোশ্চেন হইব যে নিচের কোনটি হিটম্যানের স্টেটমেন্ট, নিচের কোনটি হিটম্যানের স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট কতে দিব হইলো এইটা, খতে দিব হইলো এইটা, একদম চেঞ্জ করবে না, বইয়ে যেমন আছে অমনি দিবে। কতে দিব হইলো এইটা আর ঘতে দিব হইলো এইটা। এখন তুমি কেমনে পারবা বুঝতে পারছো, যখন হিটম্যানের স্টেটমেন্ট আসবে ম্যান, ম্যান আসলে তুমি এনে কি নয়ের দিকে চিন্তা করবা, তখন তুমি দেখবা কার মধ্যে ভাই ন্যূনতম নিজের নিয়ন্ত্রণ এইসব আছে। কথা বুঝতে পারছো, এগুলা কার মধ্যে আছে? কথা বুঝতে পারছো, কেমনে মনে রাখবা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে ভাই ভাইয়া। আমি আবার একটু রিক্যাপ করি। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেটের মধ্যে চিন্তা করে গণ্ডির বাইরে চিন্তা করতে পারে না, তাই গঠনগত বলতে পারছে কিন্তু কার্যিক চিন্তা করতে পারে না। ডি রবার্টিস আবার এটা ঠিক মতো করতে পারছে। লোইয়ে সাইকেভিটস যেহেতু দুইজন প্রজনন ছাড়া আর কিছু ভাববে না। ঠিক আছে, আত্মপ্রজননে সক্ষম। তবে এইখানে একটা জিনিস রাখবা, সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। ঠিক আছে, মানে মাইটোসিস প্রক্রিয়া কোনো মিডিয়াম ছাড়াই, কোনো লিভিং মিডিয়াম ছাড়াই হইলো তারা মাইটোসিস করতে পারে। যেমন ভাই তুমি যদি এনে তোমার একটা পাত্র না, ওই পাত্রের মধ্যে ধরো পানি নিলা, পানি কি লিভিং মিডিয়াম নাকি নন লিভিং বলো? নন লিভিং। পানির কি কোনো জীবন আছে? পানি ইটসেলফ কি একটা মানে জড় পদার্থ না? বলো। জি ভাইয়া। এখন কথা হইলো এই জড়, এটা কি সজীব? তাহলে এটা কি মাধ্যম নিলাম? আমি পানির মাধ্যম নিলাম। পানি কি আমি জড় মাধ্যম নিলাম নাকি সজীব মাধ্যম নিলাম বলো তো? জড়ো। জড় মাধ্যম নিয়ে এখানে একটা কোষ ছেড়ে দিলাম, কিছুক্ষণ পর কি দেখবো এই কোষ বিভাজন করে অনেকগুলা কোষ তৈরি করছে, রাইট? তাহলে ওর কি ভাইয়া
প্রজননের জন্য বা নিজের রিপ্রোডাকশন করে নিজের বাড়ানোর জন্য কি ওর কোনো সজীব মাধ্যমের দরকার পড়ছে, নাকি জড় মাধ্যম দিয়ে চালাইতে পারছে? জড় মাধ্যম। জড় মাধ্যম দিয়ে চালাইতে পারছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম ভাইয়া, লো ইওর, এই তোমরা কি বাকিরা বুঝতে পারছো? সুমাইয়া, সায়রা, হিম? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। হ্যাঁ, এখন কথা হলো ভাইয়া, লোই ও সাইকিবিস নিয়ে বলতেছিলাম যে এই দুইজন আছে, দুইজন তাইলে প্রজনন ছাড়া কিচ্ছু হবে না, তাই এটা প্রজননের কথা। আর হিকম্যানের ক্ষেত্রে বলছি লাস্টে ন আছে, তাই ন্যূনতম নিজের নিয়ন্ত্রণ এই টাইপের কথাগুলো ন পাইলে দাগাই দিবা ডাইরেক্ট হিকম্যান, ঠিক আছে? এখন কথা হইলো ভাই, এখানে একটা কথা আছে, কথা হইলো ভাই কোন, হ্যাঁ, কোন এন্টিটি, কোন এন্টিটি বা কোন সত্তা এই লোই ও সাইকিবিসে, মানে কোন সত্তা লোই ও সাইকিবিসের যে সেন্টেন্স এই অনুযায়ী কোষ না, বলতো? অ্যাসেলুলার কোষ, কোষ না। এটা অ্যান্সার হইলো, আমি বলে দিই, তোমাদের বেশি টেনশন করা লাগবে না, এটার অ্যান্সার হলো ভাইরাস। এখন আসো, ভাইরাস ভাইরাস কিন্তু কোনো কোষ না। ভাইরাস যে কোষ না, এটা কোন স্টেটমেন্টের মাধ্যমে প্রমাণ হয়? অ্যান্সার হলো কি লোই আর সাইকিবিসের মাধ্যমে। আমার কথা বুঝতে পারছো? এখন বলো এটা কেন, কিভাবে প্রমাণ হয় লোইয়ার সাইকিবিসের স্টেটমেন্টের মাধ্যমে যে ভাইরাস কোষ? চিন্তা করে বলো তো একটু। ট্রাই করো, ট্রাই করো। হ্যাঁ, হ্যাঁ, ভাইরাস সজীব মাধ্যমে আসলে এই তো পয়েন্ট আসছে। হ্যাঁ হ্যাঁ, ভাইরাস কি ভাই কোনো কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে? না ভাই। ভাইরাস কেমনে কেমনে ইনফেক্ট করে তোমরা কি জানো এগুলা, মানে আইডিয়া আছে? ধরো একটা কোষের ভিতরে ঢুকে না, ধরো এটা একটা সেল, ভাইরাস কি করে বলো তো? ধরো এটা একটা ভাইরাস, এই লালটা হইলো একটা ভাইরাস, ঠিক আছে? এই লালটা হলো একটা ভাইরাস, সাপোজ এটা একটা করোনা ভাইরাস বা হোয়াট এভার, ঠিক আছে? সো এটা কি করে, সেলের ভিতরে এন্টার করে, রাইট? এন্টার কইরা তারপরে বংশবৃদ্ধি করে না, জি ভাইয়া। নাকি এন্টার করার আগেই করে? এন্টার কইরা করে। আচ্ছা, এখন কি সেলের ভিতরে করতেছে, সেল কি ভাই সজীব নাকি নির্জীব? সজীব। সজীব। তাহলে ভাইরাস কি সজীব মাধ্যম ছাড়া প্রজনন করতে পারে বা সজীব মাধ্যম ছাড়া নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে? না ভাই। না, করতে পারে না। তাহলে এখানে আমরা কিন্তু কি এইটাই বলছি যে সজীব মাধ্যম ছাড়াই কোষ কিন্তু প্রজননে সক্ষম, কিন্তু ভাইরাস যেহেতু সজীব মাধ্যম ছাড়া প্রজননে সক্ষম না, তাই ভাইরাসকে কি আমি কোষ বলবো নাকি অ্যাসেলুলার বলবো বলো তো? অ্যাসেলুলার বা অকোষীয়। কথা বুঝতে পারছো? তাহলে ভাইরাস কোন স্টেটমেন্ট অনুযায়ী ভাইয়া কোষের কাতারে পড়ে না বলতো? লোইয়ার সাইকিবিসের স্টেটমেন্ট অনুযায়ী। আমার কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এবার আসো সেল থিওরি বা কোষ তত্ত্ব নিয়ে পড়ি, ঠিক আছে? সেল থিওরি বা কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব মানে কি জানো? এটা এমন একটা তত্ত্ব যে এই তত্ত্বে ভাইয়া কিছু লাইন লেখা আছে, ধরো 4টা লাইন লেখা আছে, 3টা 4টা লাইন লেখা আছে, হ্যাঁ, 3টা 4টা তত্ত্ব দেওয়া আছে, ধরো 1 নাম্বার তত্ত্ব, 2 নাম্বার তত্ত্ব, 3 নাম্বার তত্ত্ব, এরকম 3টা 4টা তত্ত্ব দেওয়া আছে, ঠিক আছে? সেল থিওরি মানে, সেল থিওরি হলো এমন একটা থিওরি, যেই থিওরি যদি কেউ ফলো করে তাইলে সেটা সেল হয়। আমার কথা বুঝতে পারছো? মানে সেল থিওরি মানেটা কি এটা বুঝতে পারছো? যদি সেল থিওরি কেউ ফলো করে, ফলো করে মানে যদি সেল থিওরি কেউ মানে, ফলো মানে মানা, যদি সেল থিওরি কেউ মেনে চলে বা মানে, তাহলে সে কি হবে বলতো? সে সেল হিসেবে আখ্যায়িত হবে। আমার কথা বুঝতে পারছো? মানে যারা তারা তো আমি আর সেল বলতে পারি না, তাই না? যেমন ভাইরাসে আমি সেল বলতে পারি না। তো সেল হিসেবে আখ্যায়িত করার জন্য তারা কিছু থিওরি বানাইছে, মানে কিছু লাইন বইলা দিছে, কিছু স্টেটমেন্ট বইলা দিছে, যে এই স্টেটমেন্ট গুলো যদি কেউ ফলো করে তাহলে আমরা তারে সেল বলবো। আমার কথা বুঝতে পারছো ভাই? সেল থিওরি মানে কি? সেল থিওরি হলো এমন একটা থিওরি যেটা যদি কেউ ফলো করে, যেখানে 4-5টা কথা আছে, এটা যদি কেউ ফলো করে তাহলে ওটা তোমার সেল হবে, হিসেবে আখ্যায়িত হবে। সেল থিওরি কেমনে হয়েছে দেখো, দেখো দুইটা দুইটা বিজ্ঞানী আছে, একটার নাম হলো উদ্ভিদ বিজ্ঞানী, একটা হলো প্রাণী বিজ্ঞানী। আচ্ছা, এটা হলো সোয়ান হবে না, হ্যাঁ, সোয়ান, হ্যাঁ, স্লেইডেন, আর এটা হলো সোয়ান, ঠিক আছে? এটা স্লেইডেনটা কাটবো, হ্যাঁ। আচ্ছা, তো উদ্ভিদ বিজ্ঞানী স্লেইডেন ও কি উদ্ভিদ কোষ নিয়ে পর্যবেক্ষণ করবে, রাইট? মানে উদ্ভিদ নিয়ে পর্যবেক্ষণ করবে, রাইট? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, উদ্ভিদ নিয়ে পর্যবেক্ষণ কইরা ওর পরে ও কি করছে জানো? ও বাইর করছে যে ভাই উদ্ভিদ রে কাটতে 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 ও ফাইনালি দেখছে যে উদ্ভিদের সব উদ্ভিদ দেহ কোষ দিয়ে গঠিত।
বুঝতে পারছো? সে উদ্ভিদ নিয়ে পর্যবেক্ষণ করে কি পাইছে, যে সব উদ্ভিদ দেহ কি দিয়ে গঠিত ভাইয়া, কোষ দিয়ে গঠিত। আবার এখানে প্রাণী বিজ্ঞানী হইলো কি সোয়ান, সোয়ান প্রাণী দেহ নিয়ে পর্যবেক্ষণ করে পাইছে ভাই সব প্রাণী দেহ কোষ দিয়ে গঠিত। তাহলে উদ্ভিদ আর প্রাণী দুইটা দেহই কি দিয়ে গঠিত ভাইয়া, কোষ দিয়ে গঠিত। উদ্ভিদ আর প্রাণী একত্রে একত্রে কি বলা যায়, জীব বলা যায় না বলতো? জীবের মধ্যে তো প্রাণীও পড়ে উদ্ভিদও পড়ে, রাইট? হ্যাঁ ভাইয়া। তো এই দুইজন মিলা হইলো প্রথম তত্ত্বটা দিছে, প্রথম তত্ত্বটা হইলো এই দুইজন দিছে। এই দুইজনের প্রথম তত্ত্ব কি জানো? এই দুইজনের প্রথম তত্ত্ব হইলো এই যে এটা, জীব দেহ কোষ দিয়ে গঠিত। এটাই হলো প্রথম তত্ত্ব। তাহলে জীব দেহ যদি কেউ সজীব বডি হয়, যদি কেউ সজীব মানে সজীব বডি হয়, মানে যদি কেউ লিভিং ক্রিয়েচার হয়, তাহলে তার বডি কি দিয়ে গঠিত হবে বলতো? কোষ দিয়ে গঠিত হবে। কথা বুঝতে পারছো? এমন কোন লিভিং ক্রিয়েচার নাই যার বডি কোষ দিয়ে গঠিত না, ঠিক আছে? তাহলে এই দুইজন মিলা হইলো প্রথম তত্ত্বটা দিছে। একদিক দিয়ে হইলো স্লেইডের উদ্ভিদ বিজ্ঞানী, ও আবিষ্কার করছে উদ্ভিদ দেহ কোষ দিয়ে গঠিত। একদিক দিয়ে প্রাণী বিজ্ঞানী, ও আবিষ্কার করছে প্রাণী দেহ কোষ দিয়ে গঠিত। দুইজন পরে এই দুইটারে ইউনিফাই করছে। কি হইলো, হ্যাঁ আচ্ছা, দুইজন পরে এই দুইটারে ইউনিফাই করছে। ইউনিফাই কইরা বলছে না ভাই তোমার আলটিমেটলি জীব দেহই কোষ দিয়ে গঠিত। এটা কি বোঝা গেছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওকে, তারপর আসো। তারপরে এই দুইজন ও কি দেখছে জানো? ও হলো ও দেখছে তোমার এই উদ্ভিদ বিজ্ঞানী দেখছে যে উদ্ভিদ দেহ তো কোষ দিয়ে গঠিত। কোষ হইলো উদ্ভিদ কোষ হইলো উদ্ভিদের গাঠনিক ও কার্যিক একক। কথা বুঝতে পারছো? গাঠনিক ও কার্যিক একক অর্থাৎ স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। আর ও কি দেখছে জানো? ও দেখছে ভাই এটা তো কোষ দিয়ে গঠিত, কিন্তু এইটা আবার প্রাণী দেহের বা প্রাণীর গাঠনিক ও কার্যিক একক। মানে এটাই হলো সবচেয়ে ছোট একক, যেটা দিয়ে হলো গাঠনিক আর কার্যিক ফাংশন, মানে ফাংশন আর হলো স্ট্রাকচার মেইনটেইন। কথা বুঝতে পারছো? তাহলে দুইজন হইলে এটা দেখছে। এরপরে কি, এরপরের তত্ত্বটা তাহলে কি ও এরা দুইজনই দিবে, রাইট? বলো যে এরপরের তত্ত্বটা কি দিতে কি হইতে পারে? জীব দেহের গাঠনিক ও কার্যিক একক কি হবে? কোষ হবে। তোমরা কথা বুঝতে পারতেছো? প্রথমে ওরা আবিষ্কার করছে যে উদ্ভিদ দেহ কোষ দিয়ে গঠিত, ও আবিষ্কার করছে প্রাণী দেহ কোষ দিয়ে, দুইটারে মিলাই বলছে জীব দেহ কোষ দিয়ে গঠিত। পরে ও আবিষ্কার করছে যে উদ্ভিদ দেহের গাঠনিক কার্যিক কোষ, ও আবিষ্কার করছে প্রাণী দেহের গাঠনিক কার্যিক কোষ। পরে দুইজন মিলাই লেখছে জীব দেহের গাঠনিক ও কার্যিক একক হলো কোষ, ঠিক আছে? আচ্ছা এরপর আসো ভাইয়া তোমার কোষের এরপরে লাস্টে এসে কি এটা, হ্যাঁ তারপরে লাস্টের যে তত্ত্বটা এটা ভাইয়া ওরা দুইজন দেয় নাই। এই দুজনের নাম কি ছিল? একজনের নাম ছিল স্লেইডের, আরেকজনের নাম ছিল ভাই সোয়ান, ঠিক আছে? সোয়ান ছিল প্রাণী বিজ্ঞানী, ও ছিল উদ্ভিদ বিজ্ঞানী, ঠিক আছে? লাস্টের যে তত্ত্বটা এইটা ভাইয়া দিছে ভার্চু, হ্যাঁ ভার্চু, হ্যাঁ রুডolf ভার্চু আছে, নাম হলো রুডolf ভার্চু, ঠিক আছে? এই রুডolf ভার্চু বলছে যে ভাই প্রত্যেকটা কোষই কোনো না কোনো কোষ থেকে তৈরি, অর্থাৎ প্রত্যেকটা কোষেরই মাদার সেল আছে। কথা বুঝতে পারছো? মাদার সেল আছে, অর্থাৎ ধরো এই একটা কোষ থেকে এই দুইটা কোষ তৈরি হলো। তো এই দুইটা কোষ কি ভাই এই আগের কোন একটা প্রি এক্সিস্টিং কোষ থেকে তৈরি হয় না? মাদার সেল থেকে তৈরি হয় না? মাইটোসিস প্রক্রিয়াতে আমরা এটাই বুঝি। তো ও হইলো বলছে যে প্রত্যেকটা কোষই প্রি এক্সিস্টিং সেল দিয়ে তৈরি। তো এই তিনটাই হইলো মেইনলি ভাইয়া তোমার কোষ তত্ত্বের থিওরি। বুঝতে পারছো? এটা হলো সবচেয়ে মডার্ন। আরেকটা ছিল এটা মনে হয় তোমাদের নতুন বইয়ে বাদ করে দিছে, যে কোষ হইলো বংশগতির একক। ভাইয়া যেহেতু ভাইয়া এটা প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি, তার মানে প্রি এক্সিস্টিং সেল নতুন সেল তৈরি করতেছে, নতুন সেল তৈরি করে কি বংশগতি মেইনটেইন করতেছে না বলো তো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো ওইটা বলছে যে পরের লাইন আর এই লাইনটা সেমই আর কি, বুঝছো? এই লাইনটা হলো কি লেখছে যে প্রি এক্সিস্টিং সেল দিয়ে তৈরি। ভাই কেউ যদি প্রি এক্সিস্টিং সেল দিয়ে তৈরি হয় অবভিয়াসলি সে কি হবে? বংশগতির একক হবে, রাইট? কারণ সেই তো বংশগতি মেইনটেইন করতেছে, একটার পর একটা সেল তৈরি করতেছে, তার লিনিয়েজ বংশগতি মেইনটেইন করতেছে। তো আরেকটা লাইন তুমি পাইতে পারো, সেটা হলো তোমার বংশগতির একক, ঠিক আছে? কোষ হলো কিসের একক? বংশগতির একক, ঠিক আছে? বংশগতির একক, ঠিক আছে? এটা মনে হয় নতুন বইয়ে উঠাই দিছে। তোমাদের কি নতুন বই আছে? চেক করতে পারো। আমার আছে, আমি দেখছিলাম উঠাই দিছি, বুঝছো? তো এই তিনটাই রাখছি, হ্যাঁ, প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি।
এখন এখানে একটা কোশ্চেন আছে ভাই, এখানে একটা কোশ্চেন হলো অ্যারাইজ করে। কি কোশ্চেন অ্যারাইজ করে জানো? ধরো এই কোষ নিশ্চয়ই আরো একটা কোষ থেকে তৈরি হয়েছে। এই যে কোষটা ধরো এটা হলো সেল বি, এটা হলো সেল সি, এটা এ থেকে তৈরি হয়েছে। এই কোষটা নিশ্চয়ই আবার অন্য একটা কোষ থেকে তৈরি হয়েছে, রাইট? মানে সবারই তো একটা প্রি এক্সিস্টিং অ্যানসেস্টর আছে, তাই না ভাই? সব কোষেরই কি অ্যানসেস্টর আছে না? বলো তো, সব কোষেরই তো অ্যানসেস্টর আছে। ধরো এই বি সি তো বাপের থেকে তৈরি হয়েছে, কথা বুঝতে পারছো? এ থেকে তৈরি হয়েছে। এখন কোশ্চেন হইলো, তাইলে ভাই প্রথম কোষটা কার থেকে তৈরি হয়েছে? প্রথম কোষটা কার থেকে তৈরি হয়েছে, এটা হলো কোষ। বাপের কি আর ভাই, সবচেয়ে বড় বাপের কি আর কোনো বাপ আছে বলো তো? মানে ধরো তুমি মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো, যাইতে 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 আদম আলাহিস সালাম পর্যন্ত যাবা। এখন কোশ্চেন হইলো যে আদম আলাহিস সালাম কার থেকে তৈরি হয়েছে, এটা হলো কোশ্চেন। আমার কথা বুঝতে পারছো? তুমি এখানে আমি কি বলছি, সকল কোষ প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি। ওকে, এগ্রি, আই এগ্রি। হ্যাঁ, বর্তমানে যত কোষ আছে সব কোষই হলো প্রি এক্সিস্টিং কোনো না কোনো সেল থেকে আসছে। কিন্তু প্রি এক্সিস্টিং সেলের একদম ধইরা ধইরা যদি একদম উপরের দিকে যাইতে থাকো, কথা বুঝতে পারছো? একদম মানে ওর অ্যানসেস্টরের উপরের দিকে যাইতে থাকো। ধরো এ কার থেকে আসছে, এ নিশ্চয়ই আরো একটা কোষ থেকে আসছে। এ তোর ওর বাপ ধরো জেড থেকে আসছে, জেড কার থেকে আসছে, ও নিশ্চয়ই আরো একটা কোষ থেকে আসছে, ধরো এক্স কোষ থেকে আসছে। এখন এমনি যাইতে 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 ভাই একদম একটা প্রথম কোষ পাবা না? প্রথম কোষ, বলো তো, জি অ্যানসেস্টর। তো কোশ্চেন হলো প্রথম কোষ কি, প্রথম কোষের আগের কোষ কেডা? অর্থাৎ প্রথম কোষ কি কোনো প্রি এক্সিস্টিং সেল দিয়ে তৈরি? আচ্ছা, প্রথম কোষের যদি আগে কোনো প্রি এক্সিস্টিং সেল থাকে, তাহলে তো এটা প্রথম কোষ না, তখন তো ওইটা হবে প্রথম কোষ, রাইট? জি হ্যাঁ ভাই। ভাইয়া। হ্যাঁ, তো কাহিনী হলো যে প্রথম কোষটা কেমনে তৈরি হয়েছে, এটা হলো কোশ্চেন। তোমরা কি আমার কোশ্চেনটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এইবার আসো, এখন দুইটা ঘটনা হবে, তো দুইটা ঘটনা হবে পৃথিবীতে, দুইটা ঘটনা হবে, ঠিক আছে? পৃথিবীতে দুইটা ঘটনা হবে, একটা হলো বায়ুমণ্ডলে হবে, আরেকটা হলো সমুদ্রের তলদেশে হবে। তার আগে আমি তোমাদের বইলা রাখি, পৃথিবী পৃথিবী এক সময় পৃথিবী কার থেকে তৈরি হয়েছে? পৃথিবীর অরিজিনটা কি জানো? বিগ ব্যাং। আরে ভাই, বিগ ব্যাং তো সবকিছুরই অরিজিন। পৃথিবীর অরিজিন কি? পৃথিবী কার থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে বলো তো? সূর্য। পৃথিবী কিন্তু একসময় সূর্যের পার্ট ছিল, জানো? সূর্যের পার্ট ছিল, সূর্যের থেকে বিচ্ছিন্ন হয়ে, মনে রাখবা, যে যার থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় সে তাকে অরবিট করে। কথা বুঝতে পারছো? তোমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার পড়ছিলা কখনো? মহাকর্ষ অভিকর্ষ নামে চ্যাপ্টার আছে তো, এই তোদের আছে, আছে ফিজিক্সে আছে, এই তোদের ইন্টারেই আছে। হ্যাঁ, তো কাহিনী হলো ভাই, পৃথিবীর অরিজিনটা তাহলে বুঝতে পারছো? পৃথিবী হলো এক সময় সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বুঝতে পারছো? শুধু পৃথিবী না ভাই, এই যে তোমার যত গ্রহ সূর্যের অরবিট করতেছে সবাই সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কথা বুঝতে পারছো? বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে। তাহলে ভাই আমাদের বলো তো, চাঁদ কিভাবে তৈরি হয়েছে? পৃথিবী থেকে। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে, কথা বুঝতে পারছো? সো এই হলো থিওরি। এটা একটা থিওরি, এটাতে অনেকে বিলিভ করে, অনেকে বিলিভ করে না। বাট আমরা এটা দিয়ে ডিসক্রাইব করবো, ঠিক আছে? কারণ এটা তোমাদের বইয়ের সাথে সবচেয়ে বেশি যায়। হ্যাঁ, আচ্ছা, তো বিষয়টা হলো আলটিমেটলি পৃথিবী হলো সূর্য থেকে হলো বিচ্ছিন্ন হয়ে তৈরি হলো। তৈরি হওয়ার পর ভাইয়া পৃথিবীর টেম্পারেচার কি বেশি থাকবে না কম থাকবে? পৃথিবী একটা আগুনের গোলা থাকবে না? বলো তো। জি ভাই। এবং এই যে আগুনের গোলা টেম্পারেচার অনেক বেশি না ভাইয়া? টেম্পারেচার অনেক বেশি। পৃথিবীতে টেম্পারেচার অনেক বেশি থাকতো। তো পৃথিবীতে টেম্পারেচার বেশি থাকার কারণে যাই থাকবে সব কিভাবে থাকবে? গ্যাস আকারে থাকবে না? গ্যাস। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমরা কি জানো সূর্য যে একটা জ্বলন্ত গ্যাস পিণ্ড? এটা জানো? জ্বলন্ত গ্যাস জি পিণ্ড। ভাই। হ্যাঁ, সূর্য কিন্তু পুরোটাই হাওয়া, বুঝতে পারছো? পাতা মানে হাওয়া বললে একটু হয়ে যায়। মানে সূর্যের একটা ম্যাস আছে, মানে ভর আছে, বাট এই ভরটা পুরোটাই গ্যাসেরও তো ভর আছে, এটা তো জানো নাকি? গ্যাস তো পার্টিকেল দিয়ে তৈরি, গ্যাসের তো ভর আছে। সো গ্যাস মানে সূর্যের একটা ম্যাস আছে, বাট ওইটা গ্যাসের ম্যাস, কথা বুঝতে পারছো? তো পৃথিবীরও হইলো তখন অবস্থা ছিল আগুনের গোলা। তখন পৃথিবীতে যা থাকবে সব গ্যাসীয় অবস্থায় থাকবে, বুঝতে পারছো? তো দেখবা পৃথিবীর বায়ুমণ্ডলে পাবা হইলো মিথেন গ্যাস পাইবা তখন, কার্বন ডাই অক্সাইড গ্যাস পাইবা তখন, ঠিক আছে?
তারপরে তোমার হাইড্রোজেন গ্যাস তুমি পাবা, কারণ সূর্যের মধ্যেও হাইড্রোজেন গ্যাস ছিল, ঠিক আছে। আর তুমি কি পাবা জানো? পানি পাবা। কারণ পানি কি লিকুইড আকারে পাবা না গ্যাস আকারে পাবা বলো তো? গ্যাস আকার। গ্যাস আকারে পাবা, অর্থাৎ সব গ্যাস হলো পানি হলো তৈরি করছে, হ্যাঁ, মানে পানি হলো গ্যাস আকারে আছে। এরপরে কি হয় জানো? এরপরে কি পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে না ভাইয়া বলো তো? এগুলো তোমাদের জিন তত্ত্বে লাগবে, বুঝতে পারছো? জিন তত্ত্ব বিবর্তনে এগুলা আছে, হিস্ট্রি গুলো আছে। এখানে না লাগলে ওই না লাগবে, আর এনও লাগবে, এনও তো লাগবেই। আচ্ছা তাই তারপর আসো। এখন ভাই পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে না বলতো? আচ্ছা, যখন ঠান্ডা হইতে থাকে তখন পানি আস্তে আস্তে কিসে কনভার্ট হয়? গ্যাস থেকে কিসে কনভার্ট হয় বলতো? লিকুইডে। লিকুইডে কনভার্ট হয়। এবং পৃথিবীতে হাজার হাজার বছর ধরে বৃষ্টি হইতে থাকে, কথা বুঝতে পারছো? হাজার হাজার বছর ধরে যত পানি গ্যাসে পরিণত ছিল সব কি হইতে থাকে বলতো? বৃষ্টি হইতে থাকে, কথা বুঝতে পারছো? এবং এই বৃষ্টি থেকে কি হয়েছে বলতো? ওশান তৈরি হয়েছে। অর্থাৎ কি তৈরি হয়েছে? সমুদ্র তৈরি হয়েছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে ঘটনাটা বুঝতে পারছো কিভাবে ঘটনাটা ঘটতেছে? হাজার হাজার বছর বছর ধরে নন স্টপ বৃষ্টি হয়েছে, নন স্টপ বৃষ্টি হয়ে এরকম ওশান তৈরি হয়েছে, বুঝছো? আচ্ছা, এখন আচ্ছা ভাইয়া ভাই, তোমার, হ্যাঁ বলো। ভাই যে পৃথিবী যে আগুনের মানে আগুনের গোলা যখন ছিল, তারপরে হুম যখন ঠান্ডা হতে নিল, হুম। আর পানি যেমন লিকুইড হতে শুরু করলো, তখন হচ্ছে মানে কঠিন পদার্থ কোথা থেকে তৈরি হলো? মানে পানি আচ্ছা, যেটার উপরে পড়বে। হ্যাঁ পানি যেটার উপরে পড়বে, হ্যাঁ ভাইয়া পানির, দেখবা পানির গলনাঙ্ক কিন্তু অনেক, মানে 100 ডিগ্রি, রাইট? জি ভাই। NaCl এর গলনাঙ্ক কত বলো? 801। হ্যাঁ, এই তো দেখ, মাল আসছে, ঠিক আছে, 801 ডিগ্রি। তাহলে ভাইয়া দেখ, কে আগে, কে আগে কঠিন পদার্থ হইব বল টেম্পারেচার কমলে? কমন সেন্স দিয়া বল। এর গলনাঙ্ক যেহেতু বেশি, এটা গলাইতে বেশি টেম্পারেচার, তাই টেম্পারেচার কমলে কে আগে কঠিন পদার্থ হইব বল? NaCl কঠিন পদার্থ হইব না? জি ভাই। তো পৃথিবীর ইসে অনেক আকরিক ছিল, আকরিক মানে বুঝো তো নাকি? জি ভাই। যেমন আয়রনের আকরিক, তারপরে কি অ্যালুমিনিয়ামের আকরিক, এগুলো আকরিক ছিল। এইগুলাও ভাইয়া প্রথমে হলো জ্বলন্ত, মানে একদম গইলা টইলা ছিল, কথা বুঝতে পারছো? বাট ধীরে ধীরে এগুলা হইলো তোমার কি হয়েছে বলতো? টেম্পারেচার ধরো, ধরো পৃথিবীর টেম্পারেচার ধরো, আমি জাস্ট হাইপোথেটিক্যালি ধরতেছি, প্রথমে ধরো 1000 ডিগ্রি সেলসিয়াস, ওকে? এর থেকে ধরো নামলো 500 ডিগ্রি সেলসিয়াসে, ততক্ষণে কি ভাইয়া এই NaCl কি হয়ে যাইব? কঠিন হয়ে যাইব না? জি ভাই। এরপরে নামলো 100 ডিগ্রি সেলসিয়াসে বা 50 ডিগ্রি সেলসিয়াসে, তখন কি ভাইয়া পানি কি লিকুইড হয়ে যাবো না? জি। হ্যাঁ, তারপরে এই পানিটাই হলো এই কঠিন পদার্থের উপরে বৃষ্টি হবে। আমার কথা বুঝতে পারছো? এবার কি বুঝতে পারছো ভাই বলো তো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে ওশান তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ভাইয়া, তোমার দুইটা মাল আছে তোমার কাছে পৃথিবীতে, একটা হলো পৃথিবীর বায়ুমণ্ডল আর একটা হলো কি সমুদ্রের তলদেশ। পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন আছে বর্তমানে? নাই, ঠিক আছে। পৃথিবীর বায়ুমণ্ডলে এখন বর্তমানে কোনো অক্সিজেন আছে? নাই, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন কেমনে আসছে? না ভাইয়া। তুমি দেখো তোমার পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে আমি তোমারে বলি। হাইড্রোজেন গ্যাস আছে অনেক হালকা, তারপরে মিথেন গ্যাস আছে, এটাও মোটামুটি অনেক হালকা। তারপরে হইলো আর কি কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, কিন্তু অক্সিজেন থাকে না, বুঝতে পারছো? আচ্ছা, অক্সিজেন কেমনে আসছে আমি তোমার একটু বলি, হ্যাঁ। পৃথিবী যখন হলো এভলিউশন শুরু হয়েছে, প্রথমে কি ভাই ব্যাকটেরিয়া শুরু হয়েছে, ব্যাকটেরিয়া তৈরি হয়েছে না ভাই বলো? তো প্রথমে হলো তৈরি হয় একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, পরে ওই ব্যাকটেরিয়া কিসে কনভার্ট হয়, মানে এভলিউশনের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া হলো সায়ানো ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়। ভাই সায়ানো ব্যাকটেরিয়া কি সালোক সংশ্লেষণ করতে পারে না? জি ভাই। আচ্ছা, সায়ানো ব্যাকটেরিয়া যেহেতু সালোক সংশ্লেষণ করতে পারে, ও কি করবো, এই কার্বন ডাই অক্সাইডটারে নিব না? জি ভাই। সালোক সংশ্লেষণ কি হয়? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি ইকুয়ালস টু কি? অক্সিজেন প্লাস গ্লুকোজ, তাই না? জি। তাহলে ও দেখো কার্বন ডাই অক্সাইড নিল, আর লিকুইড পানি তো ও আছেই, তাই না? লিকুইড পানি আছে না তোমার কাছে এখন? তাহলে কার্বন ডাই অক্সাইড নিল, লিকুইড পানি নিল, বিনিময়ে সে কি দিবে বলো? অক্সিজেন ছাড়বে না? জি ভাই। এইভাবে অক্সিজেন ছাড়তে 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 পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আসছে, কথা বুঝতে পারছো? পৃথিবীর বায়ুমণ্ডলে
তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন তৈরির জন্য কে দায়ী বলো? সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলে এগুলোকে, ঠিক আছে? তো এখন তোমার কাছে কি আছে? তোমার কাছে কিছুই নাই ভাই, তোমার কাছে অক্সিজেনও নাই, তোমার কাছে হইলো এই কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে, কিছু মাল আছে, এইসব মাল তোমার কাছে আছে বর্তমানে। ও অ্যামোনিয়া গ্যাসও আছে, হ্যাঁ অ্যামোনিয়া গ্যাসও আছে। এখন ভাই কি হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে ভাই প্রচুর বৃষ্টি হয় না? বৃষ্টির সময় কি ভাই বিদ্যুৎ চমকায় না বলতো? বিদ্যুৎ চমকাইলে লাইটনিং হয়। এই লাইটনিং এর পাওয়ারের কারণে বা লাইটনিং এর টেম্পারেচারের কারণে এই মানে এইখানকার যৌগগুলা ভাইয়া যায়, অ্যাটমে কনভার্ট হয়, অ্যাটমে কনভার্ট হয়ে পুনর্বিন্যাস ঘটে, পুনর্বিন্যাস ঘটা তারা অ্যামিনো অ্যাসিড তৈরি করে। অ্যামিনো অ্যাসিড মানে কি এটা কিন্তু তোমাদের আমি অনেকবার বলছি, বলো তো অ্যামিনো অ্যাসিড মানে কি? একটা কার্বন থাকবে, কার্বনের কয়টা যোজনী? 4টা যোজনী। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো মানে এই যে অ্যামিনো গ্রুপ দিলা, এটা অ্যামিনো গ্রুপ, আর অ্যাসিড মানে কি? সি ডাবল ও এইচ, উপরে দিবা আর, নিচে দিবা কি? এইচ। তাহলে এটা অ্যামিনো অ্যাসিড। এখন ভাই দেখো এই অ্যামিনো অ্যাসিডের সংকেত, এই ভাই এটা কি জানি না আমরা অ্যামিনো অ্যাসিডের সংকেত? বল সায়রা, সুমাইয়া, হিম। জি ভাই। হ্যাঁ। সো এই সায়রা, তোমরা কি পাইছিলা এই ক্লাসটা অ্যামিনো অ্যাসিডের উপরে, মানে অ্যামিনো অ্যাসিড দেখাইছিলাম না? আচ্ছা, আহ, এই সায়রা, তোমরা কি ওইটা পাইছিলা অ্যামিনো অ্যাসিডের এইটা ক্লাসটা, প্রোটিন মোটিন নিয়ে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ডিসকাশনে ব্যাক যাই। ওকে, শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? হ্যাঁ দেখো, অ্যামিনো অ্যাসিড তৈরি করতে তোমার কি কি লাগে দেখো তো। কার্বন লাগে, অক্সিজেন লাগে, হাইড্রোজেন লাগে, আর কি নাইট্রোজেন লাগে না? এর বেশি কিছু লাগে? আর কেটা জয়েন হইলো? এমডি রবিউল হোসেন। এই রবিউল, এই রবিউল কি অবস্থা বলো? ভাই এই তো আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস করবা নাকি? তোমরা রবিউল চিনো না? মিয়া 25 ব্যস্ত, তোমার খুব মিস করে রবিউল। ইনশাআল্লাহ কালকে ওদের গ্রুপে ঢুকবো ক্লাসে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ক্লাস দিচ্ছি। হ্যাঁ রবিউল, আমি আগায় যাই। হ্যাঁ, তুমিও আগায় যাও তোমার লাইফে। হ্যাঁ। ভাই আসি, দূর পাশ দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। পরে তুমি ক্লাস চাইলে থাকতে পারো, সমস্যা নাই, আমরা এখন ক্লাস করতেছি। আচ্ছা দেখো ভাই, সো আমি দেখতে আসলাম রাত্রে 11টা বাজে আপনি ক্লাস নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এখন রাত্রে 11টা না, 2টা 3টা 4টা সবসময় দেখবা, বুঝো নাই? কি করেন? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে রবিউল, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো দেখো ভাই, এই অ্যামিনো অ্যাসিড যে তুমি তৈরি করলা, হ্যাঁ, এই অ্যামিনো অ্যাসিড তৈরি করতে তোমার কি কি অ্যাটম লাগে বলো তো? কার্বন লাগে, অক্সিজেন লাগে, হাইড্রোজেন লাগে, আর কি লাগে? নাইট্রোজেন লাগে না? জি ভাই। তুমি দেখো তো তোমার কাছে এইগুলো আছে কিনা। কার্বন আছে, টিক। হাইড্রোজেন আছে, টিক। নাইট্রোজেন আছে, টিক। অক্সিজেন আছে, টিক। আছে কি নাই বলো? আছে ভাই। আছে। তো তুমি লাইটিনিং এর কারণে, লাইটিনিং তো অনেক বেশি টেম্পারেচার তৈরি করে, এগুলা অ্যাটম ভাইঙ্গা টাইগা পুনর্বিন্যাস হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, বুঝছো? হ্যাঁ, পুনর্বিন্যাস হয়ে হলো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা হইলো একজন প্রপোজাল দেয়, বুঝছো? এই যে অ্যামিনো অ্যাসিড যে তৈরি হওয়ার প্রক্রিয়া, এই যে লাইটিনিং এর মাধ্যমে তৈরি হয়, এটা হলো একজন প্রপোজাল দেয়। প্রপোজাল দেওয়া মানে ধারণা করা। একজন হলো প্রপোজাল দেয় বা ধারণা করে, আরেকজন হলো ল্যাবে প্রমাণ করে। ল্যাবে প্রমাণ করে, তোমরা একটু বইয়ে দেখা নিও কে ল্যাবে প্রমাণ করে আর কে প্রপোজাল দেয়। আমি নাম দুটো ভুলে গেছি, কথা বুঝতে পারছো? একজন প্রপোজাল দেয় যে এইভাবে হইতে পারে,
তারপরে সে আরেকজন আছে ল্যাবে এটা উৎপাদন করে প্রমাণ করে যে সে হলো এই গ্যাসগুলো নেয়, গ্যাসগুলো নিয়ে সে ইলেকট্রিক শক দেয়, দেখে যে অ্যামিনো অ্যাসিড পাইছে। আচ্ছা ভাই, অ্যামিনো অ্যাসিডের পলিমার মানে কি ভাই বলো তো? প্রোটিন, রাইট? জি ভাই। তো অ্যামিনো অ্যাসিড থেকে তুমি প্রোটিন তৈরি করতে পারবা। আর অন্যদিকে ভাই সমুদ্রের তলদেশে কি কি ঘটনা ঘটে দেখো। সমুদ্রের তলদেশে ওই যে হাইড্রোথার্মাল ভেন্ট থাকে, তাহলে দেখো দুইটা ঘটনা হইতেছে, একটা সমুদ্রের বায়ুমণ্ডলে আর সমুদ্রের তলদেশে। সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল, এটা এত কিছু জানা দরকার নেই, তুমি জানবা যে কার্বন যৌগ বা পলিমার তৈরি হয়। কার্বন যৌগ আর পলিমার মানে কি জানো? কার্বন যৌগ আর পলিমার মানে খুবই সিম্পল ভাইয়া। কার্বন যৌগ মানে কি? কার্বোহাইড্রেট না বলো তো ভাইয়া? কার্বোহাইড্রেট কি কার্বন যৌগ না বলতো? কার্বনের তৈরি যৌগ না? এই যে আমরা শিখছিলাম না কার্বোহাইড্রেট কেমনে আঁকে, মনে আছে? দেখো তো এটা কার্বন যৌগ না? এটা কি আঁকলাম বলতো? 4 কার্বন বিশিষ্ট অ্যালডোজ আঁকলাম না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো কার্বন যৌগ দিয়ে হইলো কার্বোহাইড্রেট তৈরি হবে। আর বাই দা ওয়ে ফ্যাটি অ্যাসিড মানে তোমার ফ্যাটি অ্যাসিড যে আছে ওইটাও তো একটা কার্বন যৌগ, তুমি একটা খেয়াল করো। আচ্ছা বাই দা ওয়ে গ্লিসারলও তো কার্বন যৌগ, রাইট? এটাও তো কার্বন দিয়ে তৈরি, রাইট? এটা কি গ্লিসারলের সংকেত না ভাই? আমি যেটা লিখতেছি দেখো তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ফ্যাটি অ্যাসিডও তো কার্বন যৌগ, রাইট? ফ্যাটি অ্যাসিড মানে কি ভাই? এই যে CH3, CH2, এরকম অনেক বড় শিকল, তারপরে কি COOH, তাই না? এটারে ফ্যাটি অ্যাসিড বলে না? এটাও তো কার্বন যৌগ, রাইট? হ্যাঁ ভাইয়া। এখন এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে কি তৈরি হয় বল? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যোগ করলে কি পাবি বল? লিপিড। গ্লিসারল লেখা। লিপিড পাবি। আরেকজন কই গ্লিসারলডিহাইড, নেশাখোর। লিপিড রে ভাইয়া কি পাইছস বল? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড পাইছস না? মনে আছে? তাহলে এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড যোগ করলে লিপিড পাবা। আর এটা তুমি কি পাইলা? কার্বন যৌগ, কার্বোহাইড্রেট পাইলা, ঠিক আছে? তাহলে ভাইয়া একটা জিনিস গঠন করার জন্য যা যা দরকার, হ্যাঁ, আর পলিমারের মধ্যে হইলো প্রথমে আরএনএ তৈরি হয়। আরএনএ কিন্তু একটা পলিমার, জানো? আরএনএ বা ডিএনএ এগুলার নাম কি? আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দুইজনই কি ভাই নিউক্লিক অ্যাসিড না বলো তো? হ্যাঁ ভাইয়া। তো আমি যখন পড়ামু তখন তুমি দেখবা যে এইগুলা হইলো নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা কি আসলে জানো? নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। কিসের পলিমার ভাইয়া? নিউক্লিওটাইডের পলিমার। মনে আছে নিউক্লিওটাইড কি? ওই যে অ্যাডিনিন বেস, তারপরে কি মানে নাইট্রোজেন বেস প্লাস রাইবোজ সুগার প্লাস তোমার কি ফসফেট, এটা মিলা ধরো একটা নিউক্লিওটাইড তৈরি হইলো। এরকম অনেকগুলা নিউক্লিওটাইড তৈরি হয়ে হইলো এরকম চেইন তৈরি করে, বুঝতে পারছো? ধরো এই গোল গোল গুলা হইলো এই যে নিউক্লিওটাইডের চেইন, কথা বুঝতে পারছো? তাহলে এটা কি নিউক্লিক অ্যাসিড হয়ে গেল না ভাই? একটা আরএনএ হয়ে গেল না? আবার ধরি আরেকটা নিউক্লিক অ্যাসিডের যদি চেইন চিন্তা করি, আরেকটা নিউক্লিক অ্যাসিডের পলিমার চিন্তা করি, তাহলে কি এটা ডিএনএ হয়ে গেল না বলো তো? হ্যাঁ ভাইয়া। তো কাহিনী হলো নিউক্লিক অ্যাসিড কি পলিমার, কথা বুঝতে পারছো? সো দুই ধরনের পলিমার, তো কার্বন যৌগ তৈরি হয়। কার্বন যৌগের মধ্যে আছে কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে কি, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর ফসফেট মিলে কি তৈরি করে? ফসফোলিপিড। আর পলিমারের মধ্যে তৈরি হয় আরএনএ, ঠিক আছে? এখন দেখো তোমার একটা কোষ তৈরি করার জন্য কি কি উপাদান দরকার? তোমার প্রোটিন দরকার, রাইট? তোমার কার্বোহাইড্রেট দরকার, আর তোমার কি দরকার? লিপিড দরকার, এটাই তো নাকি? তোমার আরেকটা জিনিস দরকার, সেটা হলো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, রাইট? একটা কোষ কি এই চারটা জিনিস ছাড়া আর কিছু দিয়ে তৈরি হতে পারে বলো তো? মানে ঘুরায় ফিরায় কিন্তু সবকিছু এইগুলাই, বুঝতে পারছো? একটা কোষের মধ্যে একটা কোষ যখন ভাঙবা, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোটিন পাইতে পারো। যেমন এই যে মাইক্রো টিউবুলিন প্রোটিন আমরা পড়ছিলাম না সাইটোস্কেলিটনে, বলো তো? টিউবুলিন, অনেক ধরনের প্রোটিন পাইতে পারো, বাট প্রোটিনই তো, ওভারঅল তো প্রোটিনই। সো একটা কোষের মধ্যে কি থাকতে পারে বলো তো? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর কি ডিএনএ আরএনএ মানে কি নিউক্লিক অ্যাসিড। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে প্রোটিনটা তৈরি হইলো, হ্যাঁ, প্রোটিন আমার তৈরি হইলো, ঠিক। কার্বোহাইড্রেট আমার তৈরি হইলো, ঠিক। লিপিড আমার তৈরি হইলো, আবার ফসফোলিপিডও তৈরি হইলো। ফসফোলিপিড কি করবে? সেল মেমব্রেন তৈরি করবে না ভাইয়া, বলো? সেল মেমব্রেন তৈরি করবে। আর প্রথম বংশগতীয় উপাদান হিসেবে কি তৈরি হয়? আরএনএ তৈরি হয়, কথা বুঝতে পারছো? পরে ধারণা করা হয় যে এই বায়ুমণ্ডল থেকে বৃষ্টির মাধ্যমে এগুলো সমুদ্রে যায়,
সমুদ্রে যায় এগুলা মিক্স হয়ে একটা সেল তৈরি করে, বুঝতে পারছো? এবং এই সেলের প্রথম বংশগতীয় বস্তু হিসেবে কি থাকে বলতো? ডিএনএ থাকে না আরএনএ থাকে? আরএনএ DNA থাকে, থাকে। কথা বুঝতে পারছো? তাহলে এটা আরএনএ থাকে, কারণ আরএনএ কিন্তু ডিএনএ থেকে সিম্পলা, মানে সিম্পল। তাই এইটারে বলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। কি বলে ভাইয়া? আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস মানে কি জানো? প্রথম বংশগতীয় বস্তু হিসেবে কি তৈরি হয়? RNA আরএনএ তৈরি হয়। তাহলে ভাই আমি আবার একটু বলি, মানে একটু রিক্যাপ করি। দেখো, দুইটা ঘটনা ঘটে, বায়ুমণ্ডলে একটা আর সমুদ্রের তলদেশে একটা। বায়ুমণ্ডলে বৃষ্টি হইতে থাকে, প্রচুর লাইটনিং শক খায়, লাইটনিং শক খায় অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। সমুদ্রের তলদেশে কার্বন যৌগ তৈরি হয়, কার্বন যৌগের মধ্যে কার্বোহাইড্রেট আছে, লিপিড আছে, লিপিডের সাথে ফসফেট লেগে গেলে হয় ফসফোলিপিড। আর পলিমারের মধ্যে কি আছে তোমার? আরএনএ তৈরি হয়, ঠিক আছে? এবং এইগুলা সব মিক্স হয়ে অ্যাসোসিয়েট হয়ে মিক্স হয়ে কি তৈরি করে? প্রথম কোষ তৈরি করে, রাইট? প্রথম কোষ তৈরি করে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে হলো প্রথম কোষ তৈরি হয়। আর আরএনএ যে প্রথম বংশগতীয় বস্তু হিসেবে থাকে, এটাকে বলে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। এটা কি ক্লিয়ার ভাই বলো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, কোষ সম্পর্কে আমি কিছু তথ্য বলবো। সবচেয়ে বড় কোষ কোনটা বলতো? পৃথিবীর বা ইউনিভার্সের সবচেয়ে বড় কোষ কোনটা? বর্তমানে আবিষ্কৃত ইউনিভার্সের সবচেয়ে বড় কোষ কোনটা বলো? উট পাখির ডিম। কি ভাইয়া? উট পাখির ডিম। উট পাখির ডিম হইলো পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় কোষ। বিশাল বড় কিন্তু উট পাখির ডিম, অনেক বড়। উট পাখির ডিম দেখছো? উট পাখির ডিমটা দেখ। এই উট পাখি ইংলিশ কি রে ভাই? বল না। Fish maybe. ক্রিস মানে? ও অস্ট্রিচ, Ostrich. অস্ট্রিচ ভুলে গেছি। এই দেখো এত বড়, এই পুরাটা একটা কোষ, পুরাটা কিন্তু একটা কোষ। এখন তুমি বলো ভাই পুরাটা একটা কোষ কেমনে হয়? ভাই এটার ম্যাক্সিমামই হইলো কুসুম। কুসুম কিন্তু কোনো কোষ না। কুসুম হইলো কি জানো? কুসুম হইলো তোমার মানে কোষে সাপ্লাই দেওয়ার, ধরো এই পুরাটার মধ্যে নিউক্লিয়াস আছে, খুব অল্প একটা এরিয়া জুড়ে নিউক্লিয়াস আছে, খুব অল্প একটা এরিয়া জুড়ে হইলো নিউক্লিয়াস আছে, কথা বুঝতে পারছো? এই পুরোটার মধ্যে খুব অল্প একটা এরিয়া জুড়ে হইলো নিউক্লিয়াস আছে, ঠিক আছে? খুব অল্প একটা এরিয়া জুড়ে নিউক্লিয়াস আছে। কিন্তু এই বাকি ম্যাক্সিমাম অংশই হলো কুসুম, কথা বুঝতে পারছো? এই যে দেখো ম্যাক্সিমাম অংশই হলো কুসুম। So, কুসুম অ্যাকচুয়ালি হলো ই করা হয়, উট পাখির ডিম দিয়ে মানুষে খায়ও আবার। যাই হোক, আচ্ছা এরপরে আসো। তাহলে উট পাখির ডিম হইলো মানে সবচেয়ে বেশি বড়, ঠিক আছে? সবচেয়ে বেশি বড় কোষ কোনটা? উট পাখির ডিম। কত বড় বুঝতে পারছো? ওই পুরাটাই কিন্তু একটা কোষ। একটু আগে যা দেখাইলাম ওই পুরাটাই একটা কোষ, উট পাখির ডিম, ঠিক আছে? আচ্ছা, তাহলে উট পাখির ডিম হলো পৃথিবীর সবচেয়ে বড় কোষ। এটার একটা পরিমাপ আছে ভাই, এটার একটা পরিমাপ আছে। পরিমাপটা তোমরা একটু বই থেকে দেখে নিও। সামথিং মনে হয় 17, হ্যাঁ 17 ইন্টু 12.5 সেন্টিমিটার, কথা বুঝতে পারছো? 17 ইন্টু 12.5 সেন্টিমিটার, হ্যাঁ। এটা দিয়ে বুঝাইছে এটার দৈর্ঘ্য হলো 17 আর প্রস্থ হলো 12.5, কথা বুঝতে পারছো? এটা হলো এটার পরিমাপ। এতটুকু বোঝা গেছে ভাই বলো তো? এবার আসো হ্যাঁ ভাইয়া। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ। ভাইয়া পৃথিবীর সবচেয়ে ছোট কোষ কোনটা হইতে পারে? এটা কি একটা প্রোক্যারিওট হইতে পারে নাকি একটা ইউক্যারিওট হইতে পারে? কোনটা বেশি বড় আর কোনটা বেশি ছোট? ইউক্যারিওট বেশি বড় নাকি প্রোক্যারিওট বেশি বড় বলো তো? Eukaryote বড়। বড়। তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ অবশ্যই কি হইতে পারে? একটা প্রোক্যারিওট হইতে পারে। আচ্ছা, এখন ভাইয়া প্রোক্যারিওটের মধ্যে কি আছে? আমরা জানি সব ব্যাকটেরিয়া প্রোক্যারিওট, রাইট? ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার গঠনটা তোমরা মনে হয় একটু একটু জানো। ব্যাকটেরিয়ার বাইরে কি থাকে? একটা সেল ওয়াল থাকে না ভাইয়া, পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। সেল ওয়ালের নিচে কি থাকে? প্লাজমা মেমব্রেন থাকে, রাইট? ব্যাকটেরিয়া কিন্তু কোষ প্রাচীর থাকে, জানো তো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। তো এখন কথা হলো ব্যাকটেরিয়া একটা সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর থাকে। যদি ভাই এমন কোন ব্যাকটেরিয়া থাকে যেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নাই, তখন ওই ব্যাকটেরিয়াটা কি সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া হয়ে যাবে না? জি ভাইয়া। হ্যাঁ। তো সবচেয়ে ছোট কোষের নাম হইলো মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা। এখন কথা হইলো কেন মাইকোপ্লাজমা সবচেয়ে ছোট কোষ?
কারণ মাইক্রোপ্লাজমা তো প্রোক্যারিওট না, নরমালি ছোট হয়, কিন্তু তার উপর দিয়ে তুমি যদি সেল ওয়াল সরাই দাও তখন এটা কি হবে বলো তো, তখন এটা আরো ছোট হয়ে যাবে না? তাহলে মাইক্রোপ্লাজমা হলো একটা ভাই সেল ওয়াল বিহীন ব্যাকটেরিয়া। আমার কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটা সবচেয়ে ছোট কোষ। কথা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। মাইক্রোপ্লাজমা কিন্তু মানুষের নিউমোনিয়া করতে পারে। কথা বুঝতে পারছো? অ্যাটিপিক্যাল নিউমোনিয়া নামক একটা রোগ আছে, মানে অ্যাটিপিক্যাল মানে টিপিক্যাল না, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। তাই মাইক্রোপ্লাজমার আরেকটা নাম হলো পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কথা বুঝতে পারছো? মানে যেহেতু নিউমোনিয়া করে তাই দেখো প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, মানে প্লিউরো নিউমোনিয়া মানে প্লিউরা মানে হলো ফুসফুসের পর্দা, ওইটার খুব কাছাকাছি করে। তোমরা কি প্লিউরা সম্পর্কে জানো? ফুসফুসের পর্দারে যে প্লিউরা বলে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এই হলো প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা, এটা হলো কথা। মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা জানো? দেখো লম্বা নিউরন। কোষ আর বড় কোষ কিন্তু সেম না। হ্যাঁ নিউরন। এটা কোন নিউরন? সব নিউরন না, একটা নিউরন আছে সায়াটিক নার্ভের যে নিউরন গুলো আছে। কথা বুঝতে পারছো? সায়াটিক নার্ভের যে নিউরন গুলো আছে, আমি তোমার একটু দেখাই সায়াটিক নার্ভের নিউরন গুলো একটু দেখাই দাও। দেখো সায়াটিক নার্ভ, এই যে দেখো এটা কই থেকে শুরু হয়েছে দেখো তো ভাই, এই পাসার এখান থেকে শুরু হয়েছে না ভাই বলো তো? পাসার এখান থেকে শুরু হয়ে এটা কই গিয়ে শেষ হয়েছে জানো? এই যে বৃদ্ধাঙ্গুলের আগায় যে শেষ হয়েছে। তোমরা কি দেখতে পাইতেছো? এই যে দেখো এটাতে ভালো দেখবা, দেখতে পাইতেছো এটা কই থেকে শুরু হয়েছে? এখান থেকে শুরু হয়ে কই গেছে? একদম বৃদ্ধাঙ্গুলের আগায় যায় তৈরি হয়েছে। বুঝতে পারছো? দেখতে পাইতেছো তোমরা? হ্যাঁ ভাইয়া। তাইলে ভাই এটা কি অনেক লম্বা নাই? পুরাটাই কিন্তু একটা কোষ। এই নিউরন কিন্তু পুরাটাই একটা কোষ। কথা বুঝতে পারছো? এই নিউরন পুরাটাই হলো একটা কোষ, কিন্তু এটা হলো কি লম্বা কোষ নাকি বড় কোষ বলো তো? লম্বা। লম্বা কোষ। ভাইয়া লম্বার বড়র মধ্যে পার্থক্য কি বলো তো? বড় মানে যার ভলিউম বেশি। ভলিউম মানে বুঝো তো? যেহেতু তুমি কেমিস্ট্রির প্রথম অধ্যায় শুরু করছো, তাহলে ভলিউম মানে তো তোমার জানা উচিত। বয়েলসের ল তো পড়া উচিত নাকি? 1/v এটা তো পড়ছো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, তো ভলিউম, বড় কোষ মানে ভাইয়া যার ভলিউম বেশি। কথা বুঝতে পারছো? আর লম্বা কোষ মানে কি বলতো? যার কি বেশি? লেন্থ লেন্থ। বেশি, লেন্থ। কথা বুঝতে পারছো? একটা ডাইমেনশন বেশি থাকবে, লেন্থ বেশি থাকবে। ঠিক আছে? সো ওই এটা হলো লম্বা কোষ, হলো মানুষের মোটর নিউরন। মোটর নিউরন অবভিয়াসলি এটা, এই মোটর নিউরনটা কোন নিউরন? অনেক মোটর নিউরনই তো আছে। আমাদের হাতে সাপ্লাই দেয়, যেই সব মাসেলে সাপ্লাই দেয়, এগুলো তো মোটর নিউরন। বাট কোন মোটর নিউরনটার কথা ভাই তোমাদের বইয়ে বলছে অ্যাকচুয়ালি স্পেসিফাই করে নাই। এটা আসলে সায়াটিক নার্ভের কথা বলছে। কথা বুঝতে পারছো? সায়াটিক নার্ভ কই থেকে শুরু হয় বলতো? ওই যে কোমর থেকে শুরু করে কোন পর্যন্ত বিস্তৃত? একদম বৃদ্ধাঙ্গুলের আগা পর্যন্ত। কথা বুঝতে পারছো? এটা বিভিন্ন মাসেলে সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছো? এবং আমাদের পায়ের মাসল গুলা মুভমেন্টে হেল্প করে। তাহলে পায়ের মাসল গুলা মুভমেন্টে যদি হেল্প করে, আমরা কিন্তু আগের দিন পড়ছিলাম ব্রেইন থেকে সংকেত মাসলে যায়, এই কারণে মাসল কি হয় বলতো? কন্ট্রাকশন হয়, রাইট? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে মাসল কন্ট্রাকশনের জন্য কে দায়ী? ব্রেইন। যেটা ব্রেইন থেকে বাইরে সংকেত নিয়ে যেতেছে ওটাকে কি বলবা? মোটর। মোটর নিউরন। আর যেটা নিয়ে নিয়ে আসছে সেটা কি বলবা? সেন্সরি। সো এটা হলো মোটর নিউরন। লম্বা কোষ হলো মোটর নিউরন। আচ্ছা, এরপর আসো ভাইয়া, মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা জানো? মানব দেহের সবচেয়ে বড় কোষ বলো ভাইয়া। নরমালি সবচেয়ে বড় কোষ কি একটা ডিম্বাণু ছিল না? একটা ডিম ছিল না? হ্যাঁ ভাইয়া। মানব দেহের সবচেয়ে বড় কোষ হইলো ডিম্বাণু। কথা বুঝতে পারছো? ডিম্বাণু হইলো অনেক বড়, বিশাল বড় কোষ। আর মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা জানো? মানব দেহের সবচেয়ে ছোট কোষ এটা বলো। শুক্রাণু। বুঝতে পারছো? মানব দেহের সবচেয়ে বড় কোষ হলো ডিম্বাণু, আর মানব দেহের সবচেয়ে ছোট কোষ হলো শুক্রাণু। এই জায়গায় আমি যদি একটা টুইস্ট খেলাই, কি টুইস্ট খেলবো? মানব দেহের সবচেয়ে নন নিউক্লিয়েটেড ছোট কোষ, মানে যেটা নিউক্লিয়াস নাই। শুক্রাণুর কি ভাই নিউক্লিয়াস আছে না বলতো? আমরা পড়ছিলাম না ভাই শুক্রাণুর গঠন? হেডের মধ্যে কি নিউক্লিয়াস থাকে, অ্যাক্রোজোম থাকে, রাইট? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ, তো মানব দেহের সবচেয়ে নন নিউক্লিয়েটেড মানে কি ভাইয়া? নিউক্লিয়াস আছে না নাই? নাই। নন নিউক্লিয়েটেড ছোট কোষ, তখন অ্যান্সার কি শুক্রাণু হইব? না ভাইয়া। তখন এটার অ্যান্সার কি হইব বলতো?
তখন এটার অ্যান্সার হইব প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট মানে কি বল? অনুচক্রিকা। ওই যে আমাদের রক্ত চঞ্চনে হেল্প করে না, পড়ছিলা? হ্যাঁ ভাইয়া। 3 ধরনের ব্লাড সেল আছে, একটা হলো আরবিসি, ডব্লিউবিসি, আর কি ছিল? প্লাটিলেট ছিল না? আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস আছে? নাই। ডব্লিউবিসি তে নিউক্লিয়াস আছে। প্লাটিলেটের মধ্যে কোনো নিউক্লিয়াস আছে? নাই। কিন্তু আরবিসির থেকেও প্লাটিলেটের সাইজ হলো আরো বেশি ছোট। তাই আরবিসি আর প্লাটিলেট দুইজনই নন নিউক্লিয়েটেড, কিন্তু সবচেয়ে ছোট কেটা? নন নিউক্লিয়েটেড প্লাটিলেট। প্লাটিলেট। কথা বুঝতে পারছো? তাই কোশ্চেনটা খেয়াল করবা। যদি কোশ্চেন আসে যে মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা, আনসার দিবা হইলো শুক্রাণু। আর যদি কোশ্চেন আসে যে মানব দেহের সবচেয়ে নন নিউক্লিয়েটেড ছোট কোষ কোনটা, তখন এটার অ্যান্সার দিবা হইলো প্লাটিলেট। কথা বুঝতে পারছো? একটা নরমাল কোষের ওজন হইলো 1 ন্যানোগ্রাম, আর একটা নরমাল কোষের আকৃতি মনে হয় 10 মাইক্রোমিটার। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে। একটা কোষের নরমাল ওজন হলো 1 ন্যানোগ্রাম আর কোষের ওজন হলো 10 মাইক্রোমিটার। কোষে ব্যয় ফাংশনের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি ফাংশনালি ভাগ করি, তাহলে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সোমাটিক সেল মানে কি দেহকোষ, রাইট? আরেকটা হলো কি গ্যামেটিক সেল মানে কি জনন কোষ, রাইট? বলতো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সোমাটিক সেলের কাজ তো ভাইয়া বিভিন্ন ধরনের হয়। জনন কোষের কাজ হইলে একটাই হবে, প্রজনন করা। জনন কোষ হলো হ্যাপ্লয়েড, আর সোমাটিক সেল হলো ডিপ্লয়েড। এগুলো তো আমরা জানি, রাইট? তো এটা নিয়ে আমি তেনা পেঁচাবো না, ঠিক আছে? এটা নিয়ে আমি আর তেনা পেঁচাবো না, আমি ডিরেক্ট প্রোক্যারিওট আর ইউক্যারিওটে চলে যাব। খুব ইজি একটা টপিক, বেশিক্ষণ লাগবে না। প্রোক্যারিওট আর ইউক্যারিওট। প্রো মানে কি ভাইয়া বলো? প্রিমিটিভ। প্রিমিটিভ বা আদি, গুড। ক্যারিয়ন মানে কি বলো তো? ক্যারিয়ন, নিউক্লিয়াস। গুড। যেমন আমরা পড়ছিলাম না ক্যারিওকাইনেসিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন, রাইট? তাহলে হ্যাঁ। ক্যারিওকাইনেসিস, হ্যাঁ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ঠিক আছে? তো প্রোক্যারিওট মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট। আদি নিউক্লিয়াস বলতে কারে বোঝায়? কে আদি নিউক্লিয়াস বলো তো? কে প্রিমিটিভ নিউক্লিয়াস? প্রিমিটিভ কখন বলবা? কোন নিউক্লিয়াসের প্রিমিটিভ বলবো? যেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন নাই। কথা বুঝতে পারছো? যেই নিউক্লিয়াসের কি নাই? একটা জিনিস থাকবে না, কি? বাইরে কোনো মেমব্রেন থাকবে না। যদি মেমব্রেন থাকে তাহলে তো এটা সুগঠিত হয়ে গেল। কথা বুঝতে পারছো? ধরে এটা ডিএনএ, এটা নিউক্লিওলাস। এখন আশেপাশে যদি মেমব্রেন থাকে, এরকম যদি বাউন্ডারি দিয়ে দিই, তখন এটা কি একটা লোকালাইজড সুগঠিত স্ট্রাকচার হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাই এটা সুগঠিত নয়। এটা নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং এটা প্রিমিটিভ নিউক্লিয়াস। প্রিমিটিভ নিউক্লিয়াস এই কারণেই বলতেছি, কারণ এটা নিউক্লিয়ার মেমব্রেন নাই। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা, এরপরে লেটস গো সামনে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আদি নিউক্লিয়াস অফ। আদি নিউক্লিয়াসের আরে, আচ্ছা, বাই দ্য ওয়ে, ইউ শব্দের অর্থ কি তোমরা জানো? ইউ শব্দের অর্থ কি? ভালো। হ্যাঁ, ভালো। আরে বাইরে ভালো, নিগার। নিগারা সবসময় ভালো হয়, তাই না? ইউ শব্দের অর্থ ট্রু, বুঝতে পারছো? ট্রু। ইউ শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো ট্রু, সত্য। কথা বুঝতে পারছো? তাহলে ইউক্যারিওট মানে ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস কারে বলবো? যার হলো নিউক্লিয়ার মেমব্রেন আছে। কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া যার নিউক্লিয়ার মেমব্রেন নাই, ওরে আমি কি বলতে পারি? ফলস নিউক্লিয়াসও বলতে পারি, রাইট? হ্যাঁ বলো তো। ভাইয়া। হ্যাঁ, তো ওইটা দেখো, এটার নাম দেখবা কি লেখছে? অপ্রকৃত নিউক্লিয়াস। এটারে লিখবা প্রকৃত নিউক্লিয়াস। আচ্ছা, এটা আরেকটা নাম আছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড মানে কি বলতো? কোনো কিছু শেষে ওয়েড থাকলে কি হবে বলতো? ওয়েড মানে মতো। যেমন অ্যান্ড্রো মানে কি বলতো? অ্যান্ড্রো মানে হলো মানুষ। ওয়েড মানে কি? মতো। এন থেকে আসছে অ্যান্ড্রয়েড, যেই ফোনগুলো তোমরা জানো, অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড মানে কি জানো? ওই মোবাইলটা মানুষের মতো, মানে ওর কিছু, মানে কিছু ক্যারেক্টারিস্টিক, মানে তোমার সাথে কিছু ইন্টারঅ্যাকশন করতে পারতেছে। দ্যাটস ওয়াই ওটা অ্যান্ড্রয়েড বলে। কথা বুঝতে পারছো? তো যাই হোক, তো ওয়েড শব্দের অর্থ মতো। তাহলে ভাই নিউক্লিওয়েড মানে কি? নিউক্লিয়াস নাকি নিউক্লিয়াসের মতো? নিউক্লিয়াসের মতো। নিউক্লিয়াসের মতো, কিন্তু আসলে নিউক্লিয়াস না। যেমন এইটা, ঠিক আছে? এটার বাইরে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই, কিন্তু ডিএনএ আছে। নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ থাকে। যেহেতু এটা এখানে ডিএনএ আছে, তাই এই এরিয়াটারে তুমি বলবা নিউক্লিয়েড। কথা বুঝতে পারছো? মানে এই এরিয়াটা দেখতে নিউক্লিয়াসের মতো, কারণ নিউক্লিয়াসে ডিএনএ থাকে, কিন্তু আবার নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাই এটা পুরোপুরি নিউক্লিয়াস বলতে পারবা না। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা,
এই যেমন হিউম্যানয়েড রোবট মানে হলো তোমার হিউম্যানয়েড মানে কি মানুষের মতো, কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর সবাই প্রকৃত কোষ দাও, এটার বাইরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আসো প্রোক্যারিওট আর ইউক্যারিওটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি বলতো? সবচেয়ে বড় পার্থক্য কি? কিসের বেসিসে ভাগ করা হয়েছে? আমি একদিন ক্লাসে বলছিলাম, বলতো কিসের বেসিসে ভাগ? Membrane. গুড। মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকবে আর মেমব্রেন বাউন্ড অর্গানালি থাকবে না। যেমন ভাই নিউক্লিয়াসও কিন্তু একটা অর্গানালি, রাইট? এটার বাইরেও দেখছো মেমব্রেন থাকলে আমি কি বলতেছি? ইউক্যারিওট। আর যদি মেমব্রেন না থাকে তাহলে কি বলতেছি? প্রোক্যারিওট। কথা বুঝতে পারছো? Prokaryote. সো মনে রাখবা যে ইউক্যারিওট আর প্রোক্যারিওটের মধ্যে প্রথম ডিফারেন্স হইলো ভাইয়া, প্রোক্যারিওটে মেমব্রেন বাউন্ড অর্গানালি নাই। মেমব্রেন বাউন্ড অর্গানালি বা অঙ্গাণু নাই, ঠিক আছে? অঙ্গাণু নাই। আর এটার মধ্যে মানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, পর্দায় যে আবৃত অঙ্গাণু নাই। আর ইউক্যারিওটে হইলো মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে, মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে। আচ্ছা, অর্গানালি আছে, তাহলে কি ভাই নিশ্চয়ই কি মেমব্রেন বাউন্ড অর্গানালি আছে। তাহলে ভাই যেগুলা মেমব্রেন বাউন্ড অর্গানালি না ওইগুলা কি থাকবে না ইউক্যারিওটে, রাইট? মানে নন মেমব্রেনাস, মানে এখানে মেমব্রেনাস অর্গানালি নাই, নন মেমব্রেনাস অর্গানালি আছে। নন মেমব্রেনাস মানে যাদের মেমব্রেন নাই, নন মেমব্রেনাস আছে, বুঝতে পারছো? নন মেমব্রেনাস আছে। আর এইখানে তাহলে কি হবে ভাইয়া? এনে মেমব্রেন বাউন্ড অর্গানালি আছে, তাহলে কি নন মেমব্রেনাস থাকবে নাকি থাকবে না? বলো, কি গলার পানি শুকিয়ে গেছে? দুইটাই তো থাকবে। হ্যাঁ, এই তো, এই জিনিসটা যাতে ভুল না হয়, বুঝতে পারছো? এটার মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানালি নাই, নন মেমব্রেনাস আছে। আর ইউক্যারিওটে মেমব্রেন বাউন্ড অর্গানালিও আছে, নন মেমব্রেনাস অর্গানালিও আছে, মানে ওর মধ্যে দুইটাই আছে। আমার কথা বুঝতে পারছো? ওর মধ্যে দুইটাই আছে। এরা আবার পার্থক্যের মধ্যে তোমরা হলো তালে তালে পার্থক্য লেখা দিয়ে আসো, এটা 2 নম্বরে আসে, তো তালে তালে লেখা দিয়ে আসো। এটার মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানালি নাই, এটার মধ্যে আছে। এটার মধ্যে নন মেমব্রেনাস অর্গানালি আছে, এটার মধ্যে নাই, এভাবে লেখা দিয়ে আসো, বুঝতে পারছো? তো এটা কখনো লিখবা না যে মেমব্রেন বাউন্ড অর্গানালি এটার ভিতরে আছে, আবার এটার মধ্যে নন মেমব্রেনাসও আছে। কিন্তু এটার মধ্যে নন মেমব্রেনাস আছে, কিন্তু মেমব্রেন বাউন্ড অর্গানালি বা মেমব্রেনাস অর্গানালি কি নাই। এখন আসো, মেমব্রেনাস অর্গানালি কারা, নন মেমব্রেনাস কারা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এগুলা আছে, এগুলা পারবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা হলো ভাই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি মেমব্রেন বাউন্ড নাকি মেমব্রেন বাউন্ড না? দাঁড়াও আমি দেখাইতেছি। আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়া কি ভাই মেমব্রেন বাউন্ড নাকি মেমব্রেন বাউন্ড না বলো তো? Membrane. করা বাউন্ড, করা একটা মেমব্রেন নাই, কয়টা আছে? দুইটা। দুইটা আছে। তাহলে ভাই করা নিগা, ঠিক আছে? এরপরে আসো, ক্লোরোপ্লাস্ট কিন্তু করা নিগা, ঠিক আছে? সে তারও কিন্তু মেমব্রেন বাউন্ড হলো অর্গানালি, মানে দুইটা মেমব্রেন আছে। গলগি বডিও কিন্তু নিগা, দেখো ওর কিন্তু তোমার মেমব্রেন আছে, ঠিক আছে? ওর হইলো তোমার মেমব্রেন আছে। এই যে এইগুলো কিন্তু মেমব্রেন, বুঝছো? এই যে থলিগুলো কিন্তু আসলে মেমব্রেন, জানো? এই যে সিস্টার নিয়ে আমরা পড়ছিলাম না, সিস ফেস ট্রান্স ফেস, এগুলো মনে আছে? জি ভাইয়া। তো এইগুলোও কিন্তু মেমব্রেন। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইটসেলফ, এটাও একটা মেমব্রেন, কথা বুঝতে পারছো? এটাও একটা মেমব্রেন। তাহলে এগুলার হলো সব মেমব্রেন বাউন্ড অর্গানালি। এগুলা তাহলে কেউ কি প্রোক্যারিওটের ভিতরে থাকবে ভাইয়া? থাকবে না। লাইসোজোম কি মেমব্রেন না বলো তো ভাইয়া? লাইসোজোমের বাইরে কি ঝিল্লি থাকে না? মনে আছে লাইসোজোমের ঝিল্লিকে যে ফাটায় দেয় তারে বলে মেমব্রেন লেবিলাইজার, আর যে স্টেবল রাখে তারে কি বলে? মেমব্রেন স্টেবিলাইজার। হ্যাঁ, তো এই হলো ঘটনা। তুমি একদিন জিজ্ঞেস করছিলা তাহসান, মনে আছে কর্টিজেন মানে কি? জি ভাইয়া, জি। হ্যাঁ, এটা কাইন্ড অফ স্টেরয়েড একটা, বুঝতে পারছো? ওই যে কোলেস্টেরলের মতো, কোলেস্টেরলও কিন্তু একটা স্টেরয়েড, বুঝতে পারছো? নামের সাথে দেখছো স্টেরল আছে না? কোলেস্টেরল, স্টেরয়েড, কথা বলতে এগুলো পরামু, কোষ রসায়নে পরামু, সমস্যা। এবার সবাই রাইবোজোম কি মেমব্রেন বাউন্ড বলো তো? দেখো ঠিক মতো দেখো, রাইবোজোম হলো দানার বাইরে কি কোনো মেমব্রেন আছে? এর বাইরে কোনো মেমব্রেন আছে? নাই। এর হলো দানার মতো, পুরোটা দানা, একটা দানা, এর বাইরে কোনো মেমব্রেন নাই, ঠিক আছে? তাহলে রাইবোজোম কিন্তু নন মেমব্রেনাস। তাহলে ভাইয়া প্রোক্যারিওটে তুমি কি রাইবোজোম পাবা না? অবভিয়াসলি পাবা, কারণ প্রোক্যারিওট কি নন মেমব্রেনাস অর্গানেলের জায়গা দেয়, রাইট? এখন প্রোক্যারিওটে যে রাইবোজোম পাবা সেই রাইবোজোম কি 70S রাইবোজোম, কথা বুঝতে পারছো? মনে আছে না 70S রাইবোজোম পাওয়া যায় প্রোক্যারিওটে? আচ্ছা, এরপর আসো সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি মেমব্রেন বাউন্ড? আশেপাশে কোনো ঝিল্লি দেখতেছো বলতো?
সেন্ট্রিওল কিন্তু মেমব্রেন বাউন্ড না, এটা কি মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। মাইক্রোটিউবিউল ভাই কি নিজে কোনো মেমব্রেন বলো তো? এটা কি ফসফোলিপিড নাকি প্রোটিন দিয়ে তৈরি বলো? এটা প্রোটিন দিয়ে তৈরি না বলতো সায়রা, সুমাইয়া? তোরা তো ক্লাস করছিস। হ্যাঁ হিম, এটা দেখে নিস কিন্তু, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আর হ্যাঁ তাসান, হ্যাঁ দেখে নিস। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আসো তোমার তোমার হইলো এটা এটা নন মেমব্রেনাস। এখন ভাই যেহেতু এটা নন মেমব্রেনাস বা ঝিল্লিবিহীন, তাহলে কি এটা প্রোক্যারিওটে থাকার কথা, রাইট? বলো তো। জি ভাই। হ্যাঁ ভাইয়া। কিন্তু ভাইয়া এটা প্রোক্যারিওটে থাকে না, কথা বুঝতে পারছো? এখানে আবার ভুল করবো কইল না। সেন্ট্রিওলার মেমব্রেন নাই কিন্তু তাও এটা প্রোক্যারিওটে থাকে না। এখন কোশ্চেন হইলো তোমরা আমার জিজ্ঞেস করবা কেন, তাই না? এটাই তো জিজ্ঞেস করবা, রাইট? জি। আচ্ছা এখন আমারে বলো যে প্রোক্যারিওট কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে না অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে না? হ্যাঁ। বলতো মাইটোসিসের নাম মাইটোসিস কেন হইছে? মাইটো শব্দের অর্থ কি? সুতা না? জি ভাই। মাইটোসিসের মধ্যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, বুঝতে পারছো? স্পিন্ডল তন্তু মানে স্পিন্ডল সুতা। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্র তৈরি করতে তোমার কি লাগে? মাইক্রোটিউবিউল লাগে না ভাইয়া, বলো তো? হ্যাঁ ভাইয়া। আর মাইক্রোটিউবিউল কই থেকে আসে? সেন্ট্রিওল থেকে আসে না? থাকে। হ্যাঁ। তাহলে এই প্রোক্যারিওট যদি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, ওর কি ভাই স্পিন্ডল তন্তু দরকার আছে? ওর কি সেন্ট্রিওল দরকার আছে? না ভাই। সেন্ট্রিওল দরকার নাই, এই কারণেই ও সেন্ট্রিওল থাকে না, বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো? যে হলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তোমরা পড়ছো না ওই যে ভাই সেন্ট্রিওল দুই প্রান্তে যায় পরে এস্টার রে তৈরি করে, এই যে এইগুলা মনে আছে? এই যে জি ভাই। ছোটবেলায় পড়ছিলাম মনে হয়, আমি জানি না ছোটবেলায় নাকি কোষ বিভাজনও বাদ দিয়ে দিছে শর্ট সিলেবাস থেকে। না ভাই, আমরা তো ফুল হ্যাঁ। সিলেবাস। ও আচ্ছা, গুড গুড গুড, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আচ্ছা তাহলে আসো, তোমরা কি এই এসএসসি এইচএসসি ফুল সিলেবাস, এসএসসি ফুল সিলেবাসে দিছিলা? জি ভাই, এসএসসি আমরা ফুল সিলেবাস। যাক যাক, আলহামদুলিল্লাহ, গুড। আমরা কিন্তু শেষ ব্যাচ ছিলাম 2019 সালের ব্যাচ, যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, বুঝছো? এরপরে মনে হয় তোমাদের আবার বাদ দিয়ে দিতে পারে ভাই, কিছু বলা যায় না না। শিক্ষামন্ত্রী আবার চেঞ্জ হয়েছে তো, বাদ নাও দিতে পারে। ঠিক আছে। এখন দেখো তোমার এটা হইলো কি ভাই, এটা হইলো তোমার মাইক্রোটিউবিউল। তাহলে এগুলা এস্টার রে বিক্ষিপ্ত করে সেন্ট্রিওল। এস্টার রে স্পিন্ডল তো কখন দরকার? যখন নাকি তুমি কিসের কিসের মাধ্যমে বিভাজন করবা বলো তো? মাইটোসিস প্রক্রিয়া। এখন প্রোক্যারিওট তো ভাই মাইটোসিস প্রক্রিয়া বিভাজন করে না, ও তো অ্যামাইটোসিস করে, তো ডাইরেক্ট বিভাজন করে, ও তো স্পিন্ডল তন্তু মন্তু লাগে না। দ্যাটস ওয়াই হলো ই থাকে। বাই দ্য ওয়ে কোষীয় কঙ্কালও ঝিল্লিবিহীন অঙ্গাণু, কিন্তু স্টিল এটা থাকে না, কারণ সেন্ট্রিওল হইলো এটা থাকে না, এই কোষীয় কঙ্কালও থাকে না। তাহলে ভাই দেখো এখানে পার্থক্য লিখবা কি মাইটোকন্ড্রিয়া থাকে থাকে না, কারণ মাইটোকন্ড্রিয়া ঝিল্লি। তুমি কি লিখবা জানো? তুমি হইলো চিন্তা করবা কে কে মেমব্রেনাস, যে যে মেমব্রেনাস তারে তুমি এইটার মধ্যে ফালাই দিবা, ঠিক আছে? আর যে যে মেমব্রেনাস তারে তুমি এটার মধ্যে ফালাবা না। তারপরে তুমি চিন্তা করবা কে কে মেমব্রেনাস না, কে কে মেমব্রেনাস না, রাইবোজোম মেমব্রেনাস না, তাহলে রাইবোজোমটা তুমি এটার মধ্যে ফালাবা, এটার মধ্যেও ফালাবা। এটার রাইবোজোম হলো 80s, এটার রাইবোজোম হলো 70s, এই পার্থক্যটা লিখবা। তারপর দেখো সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে, ঠিক আছে? কারণ কি এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে, আমাদের নরমাল কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন করে, এ মাইটোসিস করে, ঠিক আছে? সাইটোস্কেলিটন থাকে না, সাইটোস্কেলিটন থাকে। আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ডিএনএ নিয়ে পড়বো, ঠিক আছে ভাই? তোমরা বুঝতে পারছো তো এই যে শুরুর দিক থেকে? বলো তো একদম শুরুর দিক থেকে এই পর্যন্ত ক্লিয়ার না? প্রোক্যারিওট টোক্যারিওট আর তো মনে হয় কোনো টপিক বাদ নাই। এবার তো অর্গানজি সব শেষ, খালি নিউক্লিয়াস ডিএনএ এই আর রেপ্লিকেশন, এগুলো বাকি আছে, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ওকে। তাইলে ভাইয়া আমাদের এখানে একটা কাজ করতে হইব, বুঝতে পারছো? আচ্ছা তোমাদের তো এখন ই নাই, আমরা মানে এই যে কোরবানি ঈদের একটা বন্ধ পাবো না? জি হ্যাঁ ভাই। ভাইয়া। কোরবানি ঈদের পরে তোমরা এই এই চ্যাপ্টার আমি ট্রাই করবো কোরবানি ঈদের আগে শেষ করে দেওয়া এই চ্যাপ্টার, কথা বুঝতে পারছো? কোরবানি ঈদের পরে তোমরা ফুল চ্যাপ্টারের উপর একটা 100 মার্কসের এমসিকিউ দিবা, বুঝতে পারছো? মেডিকেল স্টাইল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা। আর মনে রাখো এই উইকে কিন্তু জিকে থাকবে, হ্যাঁ? আর জিকে সিলেবাসটা কি হিম আর তাহসান পাইছো? হ্যাঁ ভাই। জিকে সিলেবাসটা সায়রা তুমি একটু দিয়ে দিও তো, ওদের হিম আর তাহসানকে দিয়ে দিও, হ্যাঁ? আর বইলা দিও যে কোন, গ্রুপে দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর তোমার বইয়ের পিকচারটা দাও তো আমারে, বইয়ের পিকচারটা দাও এই মুহূর্তেই দাও, ইনবক্সে দেই আমি।
তোমার আমি সায়রা নামে সেভ করি নাই প্রথমে। আমার মা জানি কি বলতেছিল, এই যে এই বইটা কিনবা তোমরা সবাই, বুঝতে পারছো? এই বইটা কিনবা রেটিনা, হ্যাঁ রেটিনার এই বইটা কিনবা, এই অনুযায়ী আমি হইলো ই করবো, বুঝতে পারছো ভাইয়া? পুরান বইয়ের দোকানে গিয়ে এটা কইলি হইব, বুঝছো? আর তোমরা ভাই পুরান বইয়ের দোকানে তুমি কি বায়োস্টার মাস্টার দিছো? এই তোমার ভীম তাহসান রেটিনার পরীক্ষা মরীক্ষা দিছো? না ভাইয়া দেই নাই। দেই হায় নাই হায়, ভাই। এরা তো ভাই লোচা হয়ে গেল। যাই হোক, সমস্যা নাই, তাহলে তুমি একবার রেটিনায় যাইতে পারো যে ভাই চেহারা দেখে দেখেন আমি হিম নিগা, আমি ভাই টিএমসি তে টপ 10 এ থাকবো ভাই, আপনি যদি রেটিনার এই বইটা আমার ফ্রিতে দেন। এই তোমারে কি ফ্রিতে দিছে সায়রা, সুমাইয়া তোমাদের ফ্রিতে দিছে? আমি তো পুরো লগে থেকে আনছে। পুরান বইয়ের দোকান থেকেই আনছে না? হ্যাঁ। তাহলে ভাই রেটিনার নাম বইলে তোমার কি লাভ ভাই, কি লাভ? যেই দিন তোমার আসবো না, তোমার কইতে যে ভাই তুমি তো ফার্স্ট হইছো, এখন তুমি একটু বলো তুমি রেটিনায় কোচিং করছো, তখন তুমি বলবা ভাই আপনি আমার আগে এই অ্যামাউন্টে টাকা দেন, তারপরে আমি বলতেছি, কথা বুঝতে পারছো? বই যদি দিত তাইলে বলতে পারতা, ঠিক আছে, ফ্রি বই দিলে বলতে পারতো। তোমরা একটা যায় ট্রাই মাইরো, হ্যাঁ রেটিনা যাইবা, যায় বলবা যে ভাই আমি এরকম ফার্স্ট হবো, আমি এরকম টপ 10 এ থাকবো, আমার যদি বইটা দেন তাহলে আমি আপনার নাম নাম বলবো, ঠিক আছে? এটা বইলা আসো, দেখো কি হয়। তারপরে যখন দেখবো যে তুমি ফার্স্ট হইছো আর তোমরা হইলো রেটিনা তোমার পাত্তা দেয় না, তখন তার থেকে বড় রিগ্রেট রেটিনার হইতে পারে না। কি রে সুমাইয়া, তুই বায়োস্টারে ফার্স্ট হয়ে কি করবি কত? তুই ফার্স্ট হইছিস ফিফথ হইছিস কত? প্লিজ। সিক্স হইয়াও তুমি মিয়া একটা বই ম্যানেজ করতে পারলা না, তোমার তো আয়না দিয়ে যাওয়ার কথা, তোমার বই গিফটটা মিয়া ভরাই ফেলার কথা। ধুর, ওরা দিবে না তো। তার থেকে আমি আর হিম নিগেই ভালো, আমার চেহারা দেখে বই দিত না আগে, আমার উন্মেষে গেলে কইতো ভাই কোন বস্তি টস্তি আইছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ দেখা হবে। আচ্ছা। ও মাই গড।